আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা এই অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি। আশা করছি আর দুইটা ক্লাস লাগবে, আর একটা ক্লাস এক্সট্রা লাগতে পারে কিছু স্পেশাল ম্যাথ দেখানোর জন্য, কিন্তু মোটামুটি দুইটা তিনটা ক্লাসে হয়ে যাবে। আর একটা ঘোষণা আছে, আগামী কালকে আমাদের নিউটনীয় বলবিদ্যা ক্লাসই হবে। তোমাদের পর্যাবৃত্ত গতি যে ক্লাস অপূর্ব ভাইয়া যেটা শুরু করবে, এটা হচ্ছে রবিবার এবং মঙ্গলবার, এই 2 দিন চলবে। আর এই সাইকেলে ক্লাসটা হবে হচ্ছে আমাদের বৃহস্পতিবার এবং শুক্রবার। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আস্তে ধীরে, তাই না? আহ, খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, আমরা চলো শুরু করি আস্তে আস্তে। আচ্ছা, এই মুহূর্তে কম্প্যাক্ট সিরিজের বই কেনা উচিত হবে কিনা? তোমাদের যদি ফুল সিলেবাস দেয়, তোমাদের খুব দ্রুতই কম্প্যাক্ট সিরিজের বই আসবে তোমাদের জন্য। তো মানে এখন হঠাৎ করে যদি শর্ট সিলেবাস দিয়ে দেয়, আপাতত প্র্যাকটিস করার জন্য একটা রাখতে পারো। হয়তো শুধু ফার্স্ট পেপারটা রাখলা বা শুধু সেকেন্ড পেপারটা নিলা, এরপরে তোমাদের এডিশনের বই আসলে তখন ওইটা আবার পারচেস করো। হ্যাঁ, তবে ফুল সিলেবাস তো তোমাদের যদি না দেয় তাহলে তো নিবাই, আর যদি দিয়ে দেয় তাহলে একটু অপেক্ষা করো। ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আগের দিন আমরা জড়তার ভ্রামক পড়ছিলাম। এই ছেলে পেলে দেখো, আগের দিন আমরা জড়তার ভ্রামক পড়া শুরু করছিলাম। জড়তার ভ্রামক মূলত কি নির্দেশ করে? ঘূর্ণন জড়তাকে নির্দেশ করে। ঠিক যেমনটা কোনো একটা বস্তুর যদি ভর বেশি হয় তাকে সরাতে বেশি কষ্ট, ভর কম হলে সরাতে কম কষ্ট। ভর হচ্ছে জড়তার একটা পরিচায়ক ছিল এই ক্ষেত্রে। ঠিক একইভাবে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক জিনিসটা বেশি হলে তাকে ঘোরাতে বেশি কষ্ট হয়। কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক কম হলে তাকে ঘোরাতে কম কষ্ট হয়। আমরা দেখেছিলাম জড়তার ভ্রামকটা ডিপেন্ড করে ভরের উপরেও, এবং ভরটা অক্ষ থেকে কত দূরত্বে আছে তার উপরেও নির্ভর করে। এগুলো ছিল একদম বেসিক কথাবার্তা। তাহলে দেখো, একই বস্তুর কিন্তু জড়তার ভ্রামক এক একটা অক্ষের সাপেক্ষে এক এক রকম হতে পারে। এইরকম একটা অক্ষের সাপেক্ষে যখন ঘুরছে তখন তার রোটেশনটা এইরকম, যখন এইরকম অক্ষের সাপেক্ষে ঘুরছে তখন তার রোটেশনটা এইরকম। ঠিক আছে, সো তাহলে এক এক অক্ষের সাপেক্ষে কিন্তু তার ঘূর্ণনটা এক এক রকম হতে পারে। তো আমরা আজকে আরো কয়েকটার জড়তার ভ্রামক দেখব, এবং যেইগুলার জড়তার ভ্রামক দেখানো হচ্ছে এগুলা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আমরা এখনো পর্যন্ত যেই অক্ষগুলার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করেছি সেই অক্ষগুলা হচ্ছে আমাদের দেখবা সবগুলাই কেন্দ্রগামী অক্ষ। কিন্তু যদি ডিফারেন্ট কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে তাহলে কিভাবে ম্যাথ করব, সেই রিলেটেড দুইটা উপপাদ্য আছে। সো আমরা ওই দুইটা উপপাদ্য শিখব। খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা কনসেপ্ট আজকে আমরা পড়ব। ঠিক আছে, চলো তাহলে সবাই মনোযোগ দিয়ে বসো। যত রকম ডিস্ট্রাকশন আছে সবগুলাকে দূরে সরাই দাও। যত রকম ডিস্ট্রাকশন আছে, যত রকমের ডিস্ট্রাকশন আছে যেগুলো তোমার অ্যাটেনশন নষ্ট করতেছে সেগুলাকে দূরে সরাই দাও। যদি এমন হয় যে পড়াশোনার মধ্যে আমিও তোমার ডিস্ট্রাকশন করতেছি, আমারেও দূরে সরাই দাও। ফুল ফোকাস করো পড়ানোতে, ফুল ফোকাস করো পড়ানোতে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর কয়টা ক্লাস লাগবে? আশা করছি আর 3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বেশি হলে 3টা আর কম হলে 2টা। ঠিক আছে, বিসমিল্লাহ, চলেন তাহলে আমরা শুরু করি। সো আমাদের দেখো, একটু রিভাইজ দিয়ে আসি আগের দিন কি কি পড়ছিলাম। আমরা দেখেছিলাম এম ভরের কোনো একটা বস্তু যদি অক্ষ থেকে আর দূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে I = m r²।
যদি অনেকগুলা বৃত্তকে একসাথে, অনেকগুলা ছোট্ট ছোট্ট ভরকে, বিন্দু ভরকে আমরা একটা পরিধি বরাবর যুক্ত করি, তাহলেও একটা কি তৈরি হয়? একটা রিং তৈরি হয়। তো এই রিংয়ের মোট ভর যদি m হয়, কি ভর এটা? রিংয়ের মোট ভর। রিংয়ের মোট ভর যদি m হয় এবং ব্যাসার্ধ যদি রিংয়ের r হয়, তাহলেও তার জড়তার ভ্রামক I সমান সমান হবে mr স্কয়ার। এরপরে বলেছিলাম যদি এরকম অনেকগুলা রিংকে তুমি একটার পর একটা যুক্ত করো, তাহলে কিন্তু তুমি একটা সিলিন্ডার পাবা। কেমন সিলিন্ডার হবে সেটা? ফাঁপা সিলিন্ডার। এই টোটাল সিলিন্ডারের ভর যদি হয় m এবং এই সিলিন্ডারের ব্যাসার্ধ যদি হয় r, এবং এই সিলিন্ডারের ব্যাসার্ধ যদি হয় r, তাহলেও যে জড়তার ভ্রামকের সূত্র, এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকের সূত্র, এটা হচ্ছে mr স্কয়ার হবে। এরপরে আমরা দেখেছিলাম যদি একটা আমাদের কাছে থিন রড থাকে, একটা পাতলা রড থাকে, এবং এই রডের ভর যদি হয় m এবং এটার দৈর্ঘ্য যদি হয় l, তাহলে একটা প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে তার যে জড়তার ভ্রামক সেটা হবে 1/3 ml স্কয়ার। যদি আমরা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি, তাহলে এটার যে জড়তার ভ্রামক হবে I = 1/12 ml স্কয়ার। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। মনে পড়ছে সবার? মনে পড়ছে? বলো তো, মনে পড়েছে সবার? বলো তো, মনে পড়েছে? সহজ জিনিস, বাহ, ভেরি গুড। ঠিক আছে, এইবার আসো আমরা নতুন টপিকে যাই, নতুন কয়েকটা আরো কেস দেখি। এখন বলো তো, যদি এইরকম থিন রড, পাতলা রড একটার পর একটার পর একটার পর একটার পর আমি যুক্ত করি, তাহলে যেই শেপটা পাবো সেইটা কি একটা আয়তাকৃতির শীট হবে না? আয়ত আকৃতির একটা পাত হয়ে যাবে না সেটা? তাহলে দেখো, এরকম একই রকমের পাতলা রড যদি একটার পর একটার পর একটার পর একটার পর যুক্ত করি, তাহলে কিন্তু প্রতিটার জন্য সূত্র কি হবে? এইটার জন্য হবে 1/12 স্মল m l স্কয়ার, এইটার জন্য হবে 1/12 স্মল m l স্কয়ার, এইটার জন্য হবে 1/12 m স্মল l স্কয়ার। তাহলে টোটাল যে জড়তার ভ্রামকটা পাবো সেটা কি হবে? এই যে সবগুলা 1/12 ml স্কয়ারকে সবগুলাকে আমরা যোগ করে দিব না? সো যোগ করে দিলে আলটিমেটলি দেখো আমাদের কিন্তু যদি এখানে তিনটা রড থাকে, তাহলে 3 × 1/12 ml স্কয়ার হবে। তাহলে 1/12 × 3 ml স্কয়ার না? এখন বলো তো, যদি এই তিনটা রড একসাথে থাকে, তাহলে এর মোট ভর কত? মোট ভর হচ্ছে 3m = এটাকে আমি ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করতে পারি না, যে এই পাথটার যে মোট ভর, সেই মোট ভরটা হচ্ছে ক্যাপিটাল M। আসলে এটা হচ্ছে ওই ছোট্ট ছোট্ট যেই রডগুলা ছিল সেই রডগুলার টোটাল ভর, সেটাই হচ্ছে এই আয়তাকার শীটের মোট ভর। তাহলে 3m এর জায়গায় আমি কি লিখতে পারি? 1/12 ml স্কয়ার, যেখানে mটা হচ্ছে আমাদের এই রডের ভরটা নির্দেশ করছে এবং lটা হলো আমাদের এই যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটার মান। তাহলে 1/12 ml স্কয়ার, এটা হচ্ছে আমাদের টোটাল। যদি একটা শীট হয়, সেই পাতলা পাত হয়, তাহলে এই পাতলা পাতের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা হবে সেইটা হচ্ছে এটা। মনে করো এই যে আমাদের কাছে একটা কিবোর্ড আছে, এটা হলো আমাদের সেই পাতলা শীটটা। হ্যাঁ, তো এই পাতলা শীটের মনে করো আমাদের যে অক্ষটা, এই যে ভরকেন্দ্রগামী যে লম্ব অক্ষ, লম্ব অক্ষ মনে করো এইটা। তাহলে এই অক্ষের সাপেক্ষে যদি এটা ঘুরতে থাকে, তাহলে ঘুরতে থাকলে ঘূর্ণনটা কেমন হবে? এইরকম ভাবে ঘুরবে, সেটা এরকম ভাবে ঘুরবে। তো সেই ক্ষেত্রে এটার যে জড়তার ভ্রামক হবে, এটা হলো 1/12 সম্পূর্ণ ভর m × l স্কয়ার। ঠিক আছে, 1/12 সম্পূর্ণ ভর m × l স্কয়ার। বুঝছো? তাহলে ভাইয়া একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমরা হচ্ছে এই যে তোমাদেরকে আমি পরে কমেন্টে জানাইছিলাম, এটা খেয়াল করছো কিনা, ভ্রামক কথাটার মানে কি? ওটা আমি জাস্ট ক্লাস শেষে বলতে একদম ভুলে গেছি, পরে কমেন্টে লিখে দিয়েছিলাম। ভ্রামকটা মানে বোঝায় আসলে প্রভাব। যখন আমরা জড়তার ভ্রামক বলি, এটা মানে বোঝায় জড়তার প্রভাবটা কত। যখন আমরা বলের ভ্রামক বলি, এটা মানে বোঝায় বলের প্রভাবটা কত। কিসের প্রভাব? ঘূর্ণনের জন্য বলের প্রভাবটা কত। আগে একদিন ইংলিশে লিখে দিয়েছিলাম না, টর্ক সমান কি? টার্নিং ইফেক্ট অফ ফোর্স। যে আমি একটা ফোর্স দিলাম, এই ফোর্সের জন্য ওই বস্তুটা টার্নিং ইফেক্ট কতটুকু হয়েছে, তার প্রভাব কতটুকু হয়েছে। সো ভ্রামক বলতে এটাকে তুমি প্রভাব, এই ট্রান্সলেশন করতে পারো আর কি। ঠিক আছে,
আচ্ছা, সো আমরা দেখো এইখানে এটাও বুঝলাম। এখন বলো তো দেখি, যদি ভাইয়া আমাদের কাছে এরকম একটা পাথ থাকে, এই রকমের একটা পাথ থাকে, দেখি কয়জন এটা অ্যান্সার দিতে পারে। মনে করো এই দৈর্ঘ্যটা হচ্ছে এল এবং ভাইয়া এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে বি। হ্যাঁ, তাহলে মনে করো আমরা এবার কোন অক্ষটা নিচ্ছি, মনে করো এইরকম একটা অক্ষ নিচ্ছি। এইরকম একটা অক্ষের সাপেক্ষে যদি আমি এই পাতটাকে ঘোরাতে থাকি, তাহলে বলো তো তার জড়তার ভ্রামক কত হবে? অর্থাৎ কিভাবে ঘোরাচ্ছি দেখো, একটু আগে তোমাদেরকে বলছিলাম এই মাঝখানে একটা অক্ষের সাপেক্ষে এই পাতটাকে ঘোরাচ্ছি। এখন যদি আমি এই মাঝখান বরাবর এইরকম একটা অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরাতে থাকি, তাহলে ঘূর্ণনটা কেমন হবে? তাহলে ঘূর্ণনটা এইভাবে করে হবে না? তাহলে সেই ক্ষেত্রে যদি বি যেই সাইডটা আছে সেই সাইডের মাঝখান দিয়ে যদি কোনো অক্ষ যায়, তাহলে তার জড়তার ভ্রামকটা কত হবে? তাহলে তার জড়তার ভ্রামকটা সিম্পলি হবে 1/12 m ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, 1/12 যদি এইরকম অক্ষের সাপেক্ষে ঘোরে, তাহলে 1/12 m ইন্টু বি স্কোয়ার। সিম্পল, ঠিক আছে, সহজ, ডান। কখন লাইভ ক্লাস শুরু হবে, কিভাবে বুঝবো? আচ্ছা, এই লাইভ ক্লাস তোমার দেখবা গ্রুপের মধ্যে রুটিন দেওয়া আছে, ওই রুটিন অনুযায়ী দেখবা ইনশাল্লাহ ক্লাসগুলো হবে, না হলে জানাই দেওয়া হয়। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, গেল। তাহলে এগুলা বুঝলাম। কি কলেজ নিয়ে কি জানি কি বলতেছো, এগুলা পরে, এগুলা কমেন্টে জানাও যে ভাই কি কান্নাকাটি করতেছে, কে যেন মোটিভেশন লাগবে। এবার আসো আমরা একটা চাকতির জন্য তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয় এইটা বের করতে চাই। হ্যাঁ, একটা চাকতির জন্য। সো চাকতি জিনিসটা কোনটা? চাকতি হচ্ছে মূলত একটা ভরাট রিং, সহজে বললে একটা কয়েন, একটা কয়েন। সো যদি আমাদের কাছে এরকম একটা কয়েন থাকে, হ্যাঁ, একটা ভরাট চাকতি থাকে, এই চাকতিটার ভর হচ্ছে মনে করো এম, এবং এই চাকতিটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে গিয়ে মনে করো আর, তাহলে এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকের মান কত হয় জানো? মান হয় I = ½ m r²। এগুলার প্রমাণ তোমাদের লাগবে না, কিন্তু এটার প্রমাণটা আমি একটু ছোট্ট করে দেখায় রাখি, কিন্তু তবুও বলছি বারবার করে, এটার প্রমাণ পরীক্ষার জন্য লাগবে না। সূত্র কেমনে মুখস্থ রাখতে হয় এটা আমি দেখাই দিব একটু পরে, কিন্তু এইটা চলো একটু ছোট করে দেখে ফেলি, এটা বেশি বড় প্রমাণ না। সো এইখানে প্রমাণটা তুমি এভাবে করে চিন্তা করতে পারো। মনে করো আমাদের কাছে এক্স দূরত্বে খুবই ক্ষুদ্র একটা, এক্স দূরত্বে মানে কি, এই যে কেন্দ্র থেকে মনে করো এরকম একটা এক্স দূরত্ব আমরা নিছি, কেন্দ্র থেকে এরকম একটা এক্স দূরত্ব নিছি। এখন এইখানে ছবিটা আঁকলে না ঠিক মতন আসলে আমরা 2D স্পেসে বোঝাটা একটু কষ্টকর হতে পারে। সেই জন্য আমরা এবার উপরে চোখ দিয়ে দেখব। এই যে উপরে একটা চোখ রাখছো, এই যে চোখ, এই চোখটা দিয়ে তুমি দেখছো, এগুলো হলো তোমার ভুরু। হ্যাঁ, এটা দিয়ে তুমি দেখছো, এই যে এইটা দিয়ে তুমি দেখছো, ঠিক আছে, উপর থেকে দেখছো। তাহলে ভাই উপর থেকে যদি তুমি দেখো, তাহলে তুমি এইরকম একটা বৃত্ত দেখবা না? হ্যাঁ, এইরকম একটা বৃত্ত দেখবা। তো এই বৃত্তটার যে ব্যাসার্ধ, জেনে অবাক হবে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। অবাক হয়ে গিয়েছো না? এখন মনে করো যে আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে এক্স দূরত্বে, এই বৃত্তটার কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমরা খুবই ক্ষুদ্র একটা, কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমরা খুবই ছোট্ট ক্ষুদ্র একটা স্ট্রিপ নিলাম, খুবই ক্ষুদ্র একটা, কি বলবো, একটা লেয়ার নিলাম। হ্যাঁ, খুবই ক্ষুদ্র একটা লেয়ার নিলাম। বলো তো যখন আমরা একটা বিস্তৃত বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করতে চাই, তখন কি করি? তখন আমরা খুব ছোট্ট একটা ডিএম ভর নেই, সেই ডিএম ভরটা আমাদের অক্ষ থেকে এক্স দূরত্বে থাকে, ওই ক্ষুদ্র ভরের জন্য জড়তার ভ্রামক বের করে পুরাটার জন্য ইন্টিগ্রেশন করে ফেলি। তাহলে এইখানেও বিষয়গুলো একই রকম হবে, যে আমরা এই সেন্টার থেকে যেহেতু ভরটা পুরাটা বৃত্তের মধ্যে ছড়ায় আছে, এই কারণে আমরা কি করলাম, এই সেন্টার থেকে ছোট্ট একটা এক্স দূরত্বে বা সেন্টার থেকে এক্স দূরত্বে খুবই ক্ষুদ্র একটা ডিএক্স একটা লেয়ার নিলাম। এইটুকুর ভর মনে করলাম ডিএম, এইটুকুর ভর মনে করলাম ডিএম। তাহলে ভাইয়া এইটুকুর ভর যদি ডিএম হয়, তাহলে বলো তো এইটুকুর জন্য আমাদের ক্ষুদ্র যেই আমাদের জড়তার ভ্রামক সেটা কত হবে? সেটা হবে হচ্ছে ভর ইন্টু এক্স স্কোয়ার না ভাইয়া?
ডিএম ইন্টু এক্স স্কোয়ার হবে না? বলো এইটা কি তোমরা আমার সাথে একমত হইছো কিনা, যে আমরা খুব ক্ষুদ্র একটা চেম্বার নিলাম, ক্ষুদ্র একটা অংশ নিলাম, এই অংশটার ভর মনে করলাম এম, তাহলে যদি ডিএম হয় তাহলে ওই ডিএমটা যদি এই সেন্টার থেকে এক্স দূরত্বে থাকে, তাহলে এইটুকুর জন্য জড়তার ভ্রামক হচ্ছে ডিএম এক্স স্কোয়ার। এটাকে একটা রিং এর মতন চিন্তা করো, এটাকে একটা রিং এর মতন চিন্তা করো। রিং এর ক্ষেত্রে আমরা কি দেখছি, রিং এর ভর যদি হয় এম এবং সেই রিংটা যদি সেন্টার থেকে আর দূরত্বে থাকে, তাহলে জড়তার ভ্রামক হয় এম আর স্কোয়ার। তাহলে এইটুকু অংশের ভর হচ্ছে মনে করলাম ডিএম এবং সেটা সেন্টার থেকে এক্স দূরত্বে আছে, তাহলে তার জড়তার ভ্রামক, ক্ষুদ্র জড়তার ভ্রামক হচ্ছে ডিএম এক্স স্কোয়ার। আচ্ছা, এইবার দেখো আমাদের তো আসলে মূলত এই ডিএমটাকে এক্স এর সাহায্যে প্রকাশ করতে হবে। কিভাবে এটা করব? মনে করো আমাদের সম্পূর্ণ চাকতির ভর হলো এম একক, এম একক। তাহলে সম্পূর্ণ বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার ক্ষেত্রফল সম্পূর্ণটার ভর হচ্ছে ক্যাপিটাল এম একক। একক ক্ষেত্রফলে যে ভর সেটা কত? এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার না? তাহলে এই যে ডিএক্স যে অংশটুকু আছে, এই ডিএক্স অংশটুকুর ভর কত সেইটা আমরা বের করতে চাই। তাহলে একটু যদি খেয়াল করো, আমাদের এইটুকু বলো তো, এইটুকু ক্ষেত্রফল আসলে কতটুকু? এই যে এতটুকু যে পিচ্চি ক্ষেত্রফলটা আমরা নিলাম, এই পিচ্চি ক্ষেত্রফলটা আসলে কতটুকু, এইটা কি আমরা কোনোভাবে মেজার করতে পারবো? বলো তো কিভাবে এইটুকু ক্ষেত্রফল মেজার করা যায়? দেখো এইটুকু ক্ষেত্রফল হচ্ছে 2 পাই এক্স ইন্টু ডিএক্স, এইটা হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষেত্রফলটার মান। দেখো তো আমার সাথে এগ্রি করো কিনা। মনে করো আমরা এখানে কি করলাম, কাইচি দিয়ে এইখানে যেই অংশটা আছে এটাকে কেটে দিলাম। তাহলে যদি কেটে দেই এটা কি হবে? এটা কিন্তু এই রকমের একটা লম্বা পাতের মতন পাওয়া যাবে। তো যার এই পাশের পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই এক্স, পরিধির সমান 2 পাই এক্স, এবং এই প্রস্থ হচ্ছে ডিএক্স এর সমান। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে? 2 পাই এক্স ডিএক্স। বুঝতে পারছো? 2 পাই এক্স ডিএক্স। বলো তো এইটা কি ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার না, যে এই ছোট্ট অংশটুকুর ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই। তাহলে ক্ষেত্রফলটা আসলে কতটুকু হবে? 2 পাই এক্স পরিধি, তার সাথে ডিএক্স যদি দৈর্ঘ্য গুণ করি বা প্রস্থ গুণ করি, তাহলে 2 পাই এক্স ইন্টু ডিএক্স, ওই ছোট্ট অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো পাই আর স্কোয়ার সম্পূর্ণ যে ক্ষেত্রফল সেটার ভর এম, একক ক্ষেত্রফলের ভর হচ্ছে এত, তাহলে 2 পাই এক্স ডিএক্স এইটুকুর ক্ষেত্রফল কত হবে? এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু 2 পাই এক্স ডিএক্স। এখান থেকে দেখো কি কি কাটাকাটি যায়, পাই পাই কাটা যাচ্ছে, আর কিছু কাটা যায়? যায় না। তাহলে এখান থেকে কি আসে? এম বাই আর স্কোয়ার ইন্টু 2x ডিএক্স। এইটা হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট যেই ভর সেই ভরের মান। দেখো যে ক্ষুদ্র ভরটা ছিল, এই ক্ষুদ্র ভরটা সমান সমান হচ্ছে এম বাই আর স্কোয়ার ইন্টু 2x ডিএক্স। বলো এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এই পর্যন্ত বুঝেছো কিনা বলো। জাস্ট ঐকিক নিয়ম করলাম যে সম্পূর্ণ ক্ষেত্রফলের ভর হচ্ছে গিয়ে এম, একক ক্ষেত্রফলের ভর কত, আর 2 পাই এক্স ডিএক্স ওইটুকু যেই ক্ষেত্রফলটা আছে সেইটুকু ক্ষেত্রফলের ভর কত, ভর হচ্ছে এতটুকু। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি ডিএম এর যেই ভ্যালুটা, এইটা যদি এখন বসাই দেই, তাহলে দেখি কি আসে। সো ডিএম এর যে ভ্যালুটা এটা আসছে কত? এম বাই আর স্কোয়ার 2x ডিএক্স, বা এখান থেকে হচ্ছে এই এক্স স্কোয়ারটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে ডিএক্স। এ দেখো কিচ্ছু না, আচ্ছা ওভাবে লিখি 2x ডিএক্স। এইটা কিসের ইয়া? এটা হলো ডিএম, আর এখানে আছে হলো আমাদের এক্স স্কোয়ার। তাহলে কি আসে দেখি, এম বাই আর স্কোয়ার, মানে 2টাকে সামনে নিয়ে আসলাম, এখানে থাকে তাহলে এক্স কিউব ডিএক্স। আচ্ছা, তাহলে ডিআই পাইছি আমরা। টোটাল ইন্টিগ্রেশন যখন করব তখন বলো তো কোথা থেকে কোন পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা করব? বলো তো ভাইয়া এই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথা পর্যন্ত করব? বলো তো, পুরাটা রিক্যাপ করবো আবার, চিন্তা করো না, আগে একবার দেখাই শেষ করে ফেলি। বলো তো কোনখান থেকে কোন জায়গা পর্যন্ত আমরা
হ্যাঁ, ইশিকা দাস সবার আগে সঠিক অ্যান্সার দিছো। 0 থেকে আর পর্যন্ত আমাদের এই যে ভরটা কোনখান থেকে কোন পর্যন্ত ছড়াই আছে? ভরটা কিন্তু 0 থেকে আর পর্যন্ত ছড়াই আছে, তাই না? তাহলে ভরটা ছড়াই আছে 0 থেকে আর পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইটাকে ইন্টিগ্রেট করলে আসে x⁴ ডিভাইডেড বাই 4 0 থেকে আর। তাহলে দেখো 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু r⁴/4 মাইনাস 0, ওইটা রাখলাম না। সো এখান থেকে কি আসে দেখো, আর স্কোয়ার আর এটা 2 হয়ে যায়, তাহলে আসে ½ আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চাকতির সম্পূর্ণ যেই ভরের জন্য তার যে জড়তার ভ্রামক সেটার মান। সো ভাইয়া পরীক্ষার জন্য কি প্রমাণ মনে রাখা লাগবে? নেভার। পরীক্ষার জন্য জাস্ট এই সূত্রটা মনে রাখবা। কিভাবে মনে রাখবা এটা দেখাই দিচ্ছি একটু পরে, একটা সুন্দর ফ্লো আছে, ওইটা মাথায় থাকলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভাইয়া দেখো পুরো জিনিসটা আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে ফেলি। আমরা এখন জড়তার ভ্রামক বের করতে চাই চাকতির জন্য। চাকতির যে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষটা আছে সেইটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত এটা মেজার করতে চাই। তাহলে এটা মেজার করার জন্য আমরা কি করলাম দেখো, আমরা এই চাকতিটা টপ ভিউটা দেখাচ্ছি। সো আমাদের কি করতে হয়, প্রথমে একটা ক্ষুদ্র ভর নিয়ে তার জড়তার ভ্রামক বের করতে হয়, এবং তারপরে ক্ষুদ্র একটা ভর নিয়ে সেটার জড়তার ভ্রামক যদি বের করি, তারপরে আমাদের সমগ্র ভরের জন্য ইন্টিগ্রেশন করতে হয়। এখন তোমার মাথায় যে প্রশ্নটা, যে ভাইয়া আপনি কেন এইরকম একটা সুন্দর গোলক দেখে কেন আপনি হচ্ছে একটা ক্ষুদ্র ভর নিলেন? আপনি যখন এর আগের বার এরকম একটা রডের জন্য জড়তার ভ্রামক বের করছিলেন, সেই সময় তো এখানে ক্ষুদ্র একটা ভর একপাশে নিয়ে তারপরে হিসাব করছিলেন। তাহলে এইবারও আপনি এটাই করতেন, যে এখান থেকে ক্ষুদ্র একটা ভর এখানে নিতেন, এই ভরটা নিয়ে তারপরে আপনি ইন্টিগ্রেশন করতেন। তাহলে কি সমস্যা, মানে তাইলে সমস্যা কি হতো? সো এইখানে তোমাকে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে বলতো আগের বার আমাদের কিন্তু শুধুমাত্র একদিকে ভর ছিল, কিন্তু এইবার সম্পূর্ণ বৃত্ত বরাবর তার ভরটা ছড়ায় আছে না? এখন কি আর শুধু একদিকে ভর না, এখন পুরো বৃত্ত বরাবর কিন্তু ভরটা ছড়ায় আছে। এই কারণে তুমি যাতে করে খুব সহজে লিমিটটা বসাতে পারো 0 থেকে আর পর্যন্ত, এই কারণে আমরা কিন্তু তার ছোট্ট যেই একটা পরিধি, সেই পরিধিটা একটা ক্ষুদ্র ভর নিয়ে আমরা তাইলে কাজ করছি, যে একটা যেহেতু আমাদের লিমিটটা আসলে কোনখান থেকে কোন পর্যন্ত দেওয়া লাগবে, 0 থেকে আর পর্যন্ত, তাহলে যে কোনো একটা x দূরত্বে কি শুধুমাত্র এখন একটা ভর আছে? আমরা যখন আগে রডের জন্য হিসাব করছিলাম তখন কিন্তু আমাদের এই একটা নির্দিষ্ট x দূরত্বে একটা ছোট্ট ভরই ছিল, কিন্তু এখন কি আর যে কোনো একটা x দূরত্বে একটা ডিএম ভর আছে, নাকি একটা সার্কেল ওয়াইজ পুরা ভর আছে? পুরা ভর আছে। এই কারণে আমরা কি করছি, একটা নির্দিষ্ট x দূরত্বে সবগুলো ভরকে আমরা ডিএম ধরছি, ছোট্ট একটা অংশের ভরকে আমরা ডিএম ধরছি। এরপরে সেই ডিএম এর জন্য জড়তার ভ্রামক বের করলাম, তারপরে টোটালটাকে ইন্টিগ্রেট করে 0 থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেট করে আমরা টোটালটার জড়তার ভ্রামক বের করে ফেলছি। সো আশা করি একটা আইডিয়া পাইছো। ঠিক আছে, তামিম মায়ের খাবা, মোমেন্ট অফ ইনার্শিয়ার প্র্যাকটিক্যাল ফিল কেমন হতে পারে? আগের ক্লাসে দেখাইছি, কলম দিয়ে দেখাইছি না, যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি যা পাবা, এই কোণার অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি একই রকম থাকে? থাকে না। এই অক্ষের সাপেক্ষে ঘুরাতে কষ্ট বেশি, এই অক্ষের সাপেক্ষে ঘুরাতে সহজ বেশি। যে অক্ষের সাপেক্ষে ঘুরাতে সহজ সেটা কিন্তু জড়তার ভ্রামক কম, যেটা ঘুরাতে কঠিন এটা কিন্তু জড়তার ভ্রামক বেশি। ঠিক আছে, ওকে। সো আশা করি এই প্রমাণটা বুঝতে পারছো। সো প্রমাণ না দেখলেও না বুঝলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সহজ জিনিস, প্রমাণটা একদম সহজ, বাসায় একবার লিখলেই আসলে পারবা। সো আমরা এখন যেটা দেখতে চাই সেটা হচ্ছে, বলো তো দেখি ভাইয়া, এখন এরকম অনেকগুলা চাকতি যদি একটার পর একটার পর যুক্ত করি, তাহলে আমরা কি জিনিস পাবো বলো তো? কি জিনিস পাবো? একটা চাকতিকে যদি একটার পর যুক্ত করতে থাকি, তাহলে আমরা কি জিনিসটা পাবো বলো তো? গুড, একটা নিরেট সিলিন্ডার পাবো। এক্সেলেন্ট। সো তাহলে দেখো এরকম একটা চাকতি যদি আমরা অনেকগুলা চাকতি একটার পর যুক্ত করি, তাহলে কিন্তু নিরেট সিলিন্ডার পাবো, এবং প্রত্যেকটার জন্য যদি জড়তার ভ্রামক হয় ½ m², এটার জন্য ½ m², এটার জন্য ½ m², এটার জন্য ½ m², তাহলে সবগুলো ভরকে যোগ করলে আমরা কিন্তু সেই একই সূত্র পাবো। বুঝতে পারছো? প্রত্যেকটা এম যদি আমরা নেই, তাহলে দেখো মনে করলাম আমাদের এই পুরা নিরেট সিলিন্ডারের, সম্পূর্ণ নিরেট সিলিন্ডারের ভর হচ্ছে ক্যাপিটাল এম, এবং এটার যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে আর।
ঠিক আছে, তাহলে আমরা এই নিরেট সিলিন্ডারের জন্যও তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা পাবো সেটা হবে কত, আমাদের হাফ ক্যাপিটাল এম ইন্টু আর স্কোয়ার। খেয়াল কইরো এই এমটা কিন্তু সিলিন্ডারের ভর, আর এখানে যেই এমটা ছিল এই এমটা কার ভর, এই এমটা হচ্ছে এই চাকতিটার ভর। সো সূত্রের ফরম্যাট দেখতে একই রকম, কিন্তু ভরগুলা কিন্তু ওই যার যার তার, এটা মাথায় রাখো, সহজ জিনিস মাথায় থাকবেই যে এখানে আমরা যদি সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে সিলিন্ডারে ভর বসাবো, যদি আমরা এখানে ইয়া চাই, যদি আমরা এখানে চাকতির জন্য জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে চাকতির ভর বসাবো, সহজ জিনিস, হাফ এম আর স্কোয়ার। বুঝছো? এবং কেন একটার পর একটা যুক্ত করলে ফরম্যাট একই রকম থাকছে, এটা কি ফিল করতে পারছো? বলতো কেন একটার পর থাকলে সবগুলো যে একই রকম হচ্ছে, এটা তো বুঝছো। থ্যাংক ইউ। সো আমাদের উপরেরটার জন্য হাফ এম আর স্কোয়ার, নিচের আরেকটা চাকতি হাফ এম আর স্কোয়ার, তার জন্য হাফ এম আর স্কোয়ার, সবগুলো হাফ এম আর স্কোয়ার যদি যোগ দাও তাহলে ধর 10টা এরকম চাকতি একসাথে তুমি যোগ দিছো, তাহলে কি হবে, হাফ ইন্টু 10 এম আর স্কোয়ার হবে না? এই 10 এমটাই হচ্ছে আমাদের সিলিন্ডারের মোট ভর ক্যাপিটাল এম। ঠিক আছে, সো এই জন্য ফরম্যাট কিন্তু দেখো, সূত্রের ফরম্যাট কিন্তু একই রকম। ডান। এইবার আসো আমরা গোলকের জন্য দেখব, এবং এই গোলকের জন্য সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এখানকার প্রমাণগুলোও একইভাবে হবে, প্রমাণগুলোও একদম একইভাবে হবে। প্রমাণগুলো তুমি চাইলে করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য আমাদের যেহেতু লাগবে না, এই কারণে আমরা জাস্ট সূত্রগুলো মুখস্থ করে ফেলবো। এটা একটা ফাঁপা গোলক, একটা ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ভর যদি হয় এম এবং সেটার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে যেই জড়তার ভ্রামক হয় সেটা হচ্ছে I সমান সমান 2/3 এম আর স্কয়ার। ঠিক আছে, এম হচ্ছে ফাঁপা গোলকের ভর এবং আর হচ্ছে এটার ব্যাসার্ধ। যদি একটা নিরেট গোলক হয়, একটা নিরেট গোলক হয়, তাহলে এম ভরের একটা নিরেট গোলক, সেটার যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে তার যেই জড়তার ভ্রামক হবে সেইটা হচ্ছে 2/5 এম আর স্কয়ার। ঠিক আছে, 2/5 এম আর স্কয়ার। তোমরা একটা জিনিস কিরকম ধারণা করতে পারতেছো কিনা, আমরা ফাঁপা গোলকের জন্য দেখলাম, ফাঁপা গোলকের জন্য দেখলাম আই এর মান হচ্ছে 2/3 এম আর স্কয়ার, 2/3 এম আর স্কয়ার। আর যখন আমরা নিরেট গোলকের কথা চিন্তা করলাম তখন আই এর মান আসলো 2/5 এম আর স্কয়ার। নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামক বলতো ফাঁপার থেকে কমছে না বাড়ছে? বলতো নিরেটের জন্য জড়তার ভ্রামক কি কমছে না বাড়ছে? কমছে না। কেন কমছে একটু ধারণা দেই। দেখো কমছে কেন, কারণ আগে এম ভরটা ছিল সবাই আর ব্যাসার্ধে, সেন্টার থেকে সবাই কিন্তু দেখো আর ব্যাসার্ধে কিন্তু ভরগুলা ছড়ায় ছিল। কিন্তু বলতো যখন এটা নিরেট গোলক তখন এম ভরগুলার কিছু কিছু ভর কিন্তু সেন্টারের কাছেও অবস্থান করছে। দেখো আগে যেই ভরগুলা ছিল, আগে যে বিন্দু ভরগুলা ছিল তারা সবাই ছিল সারফেসের উপরে, কিন্তু এখন যে বিন্দু ভরগুলা সেগুলা কিন্তু কিছু কিছু ভর ভিতরে আছে, কিছু কিছু ভর কিন্তু ভিতরে এই জায়গাতে আছে, কিছু ভর এখানে আছে, কিছু ভর এখানে আছে। সেই ভরগুলা কিন্তু আরো কাছে কাছে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আগে এম ভরটা কিন্তু দূরে দূরে সবাই ডিস্ট্রিবিউটেড ছিল, কিন্তু এখন ওই এম ভরের কিছু কিছু কণা কিন্তু সবাই ভিতরে ভিতরে চলে আসছে। সো এই কারণে বলতো যত বেশি সেন্টারের কাছাকাছি থাকে বা যত বেশি অক্ষের কাছাকাছি থাকে তত জড়তার ভ্রামক কি কম হয় না? যত বেশি ভরগুলা কাছাকাছি থাকে তত কিন্তু আমাদের জড়তার ভ্রামকটা কম হয়। সো এই কারণে মনে রেখো, নিরেট শুনতে একটু ভারী ভারী মনে হয় কষ্ট মানে ঘোরাতে মনে বেশি কষ্ট হবে, কিন্তু না। যদি একই ভরের নিরেট আর একই ভরের ফাঁপা গোলক হয় তাহলে ফাঁপা গোলক কিন্তু ঘোরাতে কষ্ট বেশি। একই ভরের, খেয়াল রেখো, একই ভরের 10 কেজি ভরের ফাঁপা গোলক আর 10 কেজি ভরের নিরেট গোলক, দুইটার মধ্যে যদি আমরা ঘোরাতে চাই তাহলে ফাঁপা গোলককে ঘোরাতে কষ্ট বেশি, নিরেট গোলককে ঘোরাতে কষ্ট কম। বুঝতো? সবগুলা সূত্র এক্ষুনি নোট করে দিচ্ছি। তুমি বলছো আমি করবো না, এটা কি হয় বলো? তোমরা বলছো আমি করবো না, এটা কি হয়? আসো সবগুলা সূত্র নোট করে দিই। এই দেখো যা কিছু এতক্ষণ পড়ছি জাস্ট ওই রডগুলা ছাড়া এবার সবগুলা সূত্র একদম মুখস্থ করে আমরা ক্লাস থেকে বেরোবো, সবার মুখস্থ হয়ে যাবে দেখবা। ঠিক আছে, ডান, শুরু করব? বলো। সবার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, যতগুলা সূত্র শিখছি সবার মুখস্থ হয়ে যাবে। এক মনোযোগ দিয়ে দেখবা, কিচ্ছু লিখবা না খাতায়, এগুলা থাকবেই, পরে চাইলে নোট করে নিতে পারবা। আগে একটু দেখো ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাক। দেখো সো আমাদের একটু খেয়াল করো, এইখানে আছে হচ্ছে কি বলতো, এটার নাম কি সবাই বলবা, এটার নাম কি? এটা কি? এইটা হলো কি আর এইটা হলো কি বলতো? দুইটার মধ্যে পার্থক্য করতে পারছো? এইটা হলো রিং আর এইটা হলো
হলো সিলিন্ডার বা ফাঁপা সিলিন্ডার, হলো সিলিন্ডার বা ফাঁপা সিলিন্ডার। ঠিক আছে? আচ্ছা, দুইটা পরপর রাখছি কেন বলো তো? কারণ দুইটার সূত্রের ফর্মুলা একই রকম, সূত্রের ফরম্যাট একই রকম। এইটা হচ্ছে আমাদের ফাঁপা ফাঁপা গোলক, ফাঁপা গোলক। এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে চাকতি। অনেকগুলা চাকতি নিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে নিরেট সিলিন্ডার, সেটা হচ্ছে নিরেট সিলিন্ডার। ঠিক আছে? এটা হচ্ছে নিরেট সিলিন্ডার এবং এইটা হলো আমাদের নিরেট গোলক, এইটা হলো আমাদের নিরেট গোলক। ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো ভাইয়া, বলো তো এই চারটা যে গোল গোল আছে, হ্যাঁ, এই গোল গোলগুলার মধ্যে প্রত্যেকটার ভর হচ্ছে এম করে, প্রত্যেকটার ভর এম, সবার ভর, প্রত্যেকের ভর হলো কত করে? সবার ভর হচ্ছে এম করে। এবং সবার, প্রত্যেকেই দেখো এখানে ব্যাসার্ধ কিন্তু সবারই আছে, সবারই কিন্তু ব্যাসার্ধ আছে, প্রত্যেকের ব্যাসার্ধ হলো মনে করলাম আর। ঠিক আছে? প্রত্যেকের ভর হচ্ছে এম আর প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। ডান? ওকে, সো এখন খেয়াল করো যে আমরা এইটার, এই দুইটার জন্য যে আই হবে একই রকম হবে। এর জন্য আমরা একটা আই বের করব, এর জন্য আমরা একটা আই শিখছি, এর জন্য আমরা একটা আই শিখছি। বলো তো ভাইয়া প্রত্যেকটার ফরম্যাট কি সামথিং এম আর স্কোয়ার না? প্রত্যেকটার ফরম্যাট কি সামথিং এম আর স্কোয়ার না? হ্যাঁ, তাহলে এইটার ফরম্যাট হচ্ছে এম আর স্কোয়ার। আচ্ছা, ছোট এম লিখতেছিলাম, ঠিক আছে। সো এটা হলো এম আর স্কোয়ার, এইটার ফরম্যাট হচ্ছে সামথিং এম আর স্কোয়ার, এইটার ফরম্যাট হচ্ছে সামথিং এম আর স্কোয়ার, এইটার ফরম্যাট হচ্ছে সামথিং এম আর স্কোয়ার। এবার একটা কাজ করি, চলো সবাইকে মনে রাখার জন্য, হ্যাঁ, তোমার চোখ কয়টা? দুইটা। কান কয়টা? দুইটা। নাকের ছিদ্র কয়টা? দুইটা। সো 2 দিয়ে সবাইকে গুণ করে দিব। ঠিক আছে? সবাইকে চলো আমরা 2 দিয়ে গুণ করে দিই। কি সুন্দর লজিক দেখছো? লজিক, হ্যাঁ, আমার চোখ দুইটা, কান দুইটা, নাক দুইটা, নাক দুইটা মানে নাকের ফুটা দুইটা, তো যেহেতু সব দুইটা এই জন্য আমরা হচ্ছে এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। কি লজিক, হ্যাঁ। সো 2, সবাইকে চলো 2 দিয়ে গুণ দিয়ে দিই, সবাইকে চলো 2 দিয়ে গুণ দিয়ে দিই। দিছি? দিছি। আচ্ছা, এইবার ছোট্ট বন্ধুরা খেয়াল করো, এইটার নিচে একটা দাগ দিলাম, এইটার নিচে একটা দাগ দিলাম, এইটার নিচে একটা দাগ দিলাম, এইটার নিচেও একটা দাগ দিলাম। ঠিক আছে? এই পর্যন্ত সহজ, পারি সবাই করতে, পারি সবাই করতে। সো এইবার এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, এইটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, এইটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দিই। ব্যাস, সবার জন্য সূত্র এইটাই। ঠিক আছে? সবার জন্য সূত্র এটা। তুমি জাস্ট সিকোয়েন্সটা মনে রেখো, প্রথমে ফাঁপাগুলা শেষ হয়ে যাবে, তারপরে নিরেটগুলা। প্রথমে ফাঁপাগুলা শেষ হয়ে যাবে, তারপরে নিরেটগুলা। ঠিক আছে? ঠিক আছে? ডান, ডানা ডান, ডান। ওকে, ঠিক আছে। এই যে কোন 2 3 4 5 কিভাবে বুঝবে? এই যে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা মনে রেখো যে প্রথমে কোনগুলা, এই ছবিটা একবার মাথায় রাখলেই হবে। ঠিক আছে? ছবিটা একবার মাথায় রাখলেই হবে। সো আশা করি সহজ, বুঝবা, পারবা। তাহলে 1 2 3 4 5 6টা, 6টা আমাদের শেষ। আর আরেকটা ছিল, আরেকটা কি ছিল? আরেকটা ছিল রডের জন্য, তাই না? আর বাকি 2টা ছিল হচ্ছে রডের জন্য। সো রডের ক্ষেত্রে এই যে মাঝখান দিয়ে যখন আমরা জড়তার ভ্রামক বের করব, তখন এটাও মাথায় থাকে যে সামথিং এম এল স্কোয়ার হবে, তাই না? যে এটার ভর হচ্ছে মনে করলাম এম এবং দৈর্ঘ্য হচ্ছে মনে করলাম এল, তাহলে এটার জড়তার ভ্রামক ভাইয়া সামথিং এম এল স্কোয়ার হবে, এইটা আমরা জানি। এখন 1/3 না 1/12 এইটা নিয়ে মাঝে মাঝে একটু ভেজাল থেকে যায়। সো এইটা এভাবে মনে রাখতে পারো, এটা কি একটা রড না? এটা একটা রড না? রড লিখতে কি লাগে? রড লিখতে হচ্ছে আর লাগে। ঠিক আছে? এই যে আর লাগে, আমরা কি মাঝখানের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব? তো
এই রডটাকে ধরো একদম মাঝখান থেকে কাটতে দিলাম। কাটতে দিলে বলতো দুইটা পাশ যদি আলাদা হয়ে যায়, দুইটা পাশ যদি আলাদা হয়ে যায়, তাহলে দেখো এই এক পাশে থাকে আর দুই এক পাশে থাকে। তো তাহলে এইটা হবে হচ্ছে 1/12 ml²। মাঝখান দিয়ে যখন এটাকে কাটবো, মাঝখান দিয়ে অপারেশন করব মাঝখান দিয়ে, তখন রডের মাঝখানে আর 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো তখন 1/12। বুঝছো? ঠিক আছে। সো আমরা এভাবে করে মনে রাখতে পারি। সো যাই হোক, প্রমাণ তো দেখাইছি, কিন্তু আমাদের হচ্ছে যদি তুমি হলো তাড়াতাড়ি পরীক্ষার হলে মনে রাখতে চাও, তাহলে এইভাবে মাথায় রাখতে পারো যে রড ছিল, রডের মাঝখান থেকে আরের মাঝখান থেকে কাটলে 1 আর 2 আলাদা হয়ে যায়, 1/12। ঠিক আছে, ডান। সো তাহলে একটা যদি 1/12 মাথায় থাকে, আর একটা কিন্তু 1/3 মনে থাকবে। আর যদি তাও মনে না থাকে, আরেক পাশে 1/3, মানে তাইলে এমনি চিন্তা করতে পারো যে যখন আমরা একটা পাশে চলে যাচ্ছি, এই দেখো একটা পাশে যদি চলে যায়, কাঁটাটা যদি একটা পাশে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যে 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে এক পাশে যাওয়ার জন্য 1/3 ml²। ঠিক আছে, এগুলো সব প্রমাণ করে পরে আবার বের করা যায়, কিন্তু তাড়াতাড়ি মনে রাখার জন্য হিসাব করতে পারো। অথবা মানে 1/3, এটা তো ওই যে এটা দিয়েও বলছিলাম না, ওহো সরি, এটা থাকুক, এটা থাকলে ভালো। 1/3 যে বলছিলাম না যে আমাদের সাইডে ধরে ঘোরানো কষ্ট আর মাঝে ধরে ঘোরানো সহজ, তাহলে সহজ হইলে সেটা ছোট হবে 1/12, আর পাশে হইলে বড় হবে, কঠিন হবে, এটা হচ্ছে 1/3। বুঝছ? ডান, ডানা ডান, ডান। ওকে, ঠিক আছে, গেল। তাহলে আমরা সবগুলা সূত্র আমাদের যা যা শিখছি ভাইয়া, সবগুলা সূত্র ডান। তাহলে এইটার জন্য 2 কাটাকাটি করে mr², এইটার জন্য 2/3 mr², এইটার জন্য 2 আর 4 কাটাকাটি করে হাফ mr², আর এটার জন্য 2/5 mr²। ঠিক আছে। সো দেখো রিং এর জন্য একদম, যদি কোনো ভুলেও যাও, সাপোজ ভুলে যাবাই, এটা এক সপ্তাহ পরে অনেক কিছুই মনে থাকবে না, অনেক কিছু ভুলে যাবা। সো রিং এর জন্য এভাবে মনে রাখবা। দেখো একটা বিন্দু ভরের জন্য সূত্রটা কি ছিল? mr² ছিল। বলো তো সেই কনসেপ্ট থেকেই আমাদের রিং এর গুলো আসলো না, যে একটার জন্য আর দূরত্বে mr², তাহলে সবগুলাকে ঘুরাইলে সেটা একটা রিং পাওয়া যাবে, তাহলে ওইটার জন্য সূত্র mr²। তাহলে চাকতিগুলার জন্য, তাহলে ওইগুলাকে রিংগুলাকে যদি যুক্ত করে ফেলি, তাহলে সেইটা হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডার হবে। ফাঁপা সিলিন্ডারের জন্য ফাঁপা সিলিন্ডারের জন্য mr² হবে। আর রিং এবং চাকতি এই দুইটার মধ্যে প্যাচটা লাগে, রিং এবং চাকতি এই দুইটার মধ্যে প্যাচটা লাগে। সো চাকতিটা, রিংটা তুমি যদি কনফার্ম থাকো, চাকতিকে ইংরেজিতে বলে ডিস্ক, তুমি যদি রিং এরটা কনফার্ম থাকো যে এটা শুধু mr² হয়, তাহলে চাকতিটা হাফ mr², একটা 1 আর একটা হাফ। বুঝতে পারছো? এবং হাফটা কেন হাফ, এটা তো প্রমাণে দেখছি, কিন্তু ফিলটা কি দেখো, যে আগে এম ভরটা সবাই কিন্তু অক্ষ থেকে সবাই আর দূরত্বে ছিল, সবাই আর দূরত্বে ছিল, ঘোরাতে অনেক কষ্ট, কারণ সবাই দূরে আছে। কিন্তু এই চাকতির ক্ষেত্রে কি হচ্ছে, ভরগুলা কিন্তু কিছু কিছু ভর তারা কিন্তু সেন্টারে কাছে চলে আসছে, অর্থাৎ সবগুলো ভর এখন আর দূরত্বে নাই, তারা কিছু কিছু কম দূরত্বে অবস্থান করছে। সো এই কারণে চাকতির যে জড়তার ভ্রামক সেটা কিন্তু কম হয়, আর রিং এর যে জড়তার ভ্রামক এটা কিন্তু বেশি হয়। বুঝছো? ঠিক আছে, ডান, ক্লিয়ার। ভাইয়া বুয়েট মেডিকেলে চান্স পাবো কিভাবে? আপনি তো ওইখানে পড়ছেন। হ্যাঁ, বুয়েট মেডিকেলে তুমি হলো ওই, আচ্ছা এটা নিয়ে আসলে তোমাদের দেখবা ইমিডিয়েট সিনিয়র যারা ভর্তি হবে, যারাই প্রথমে বুয়েটে ঢুকে, যারা চান্স পেয়ে ঢুকবে, ঢোকার শুরুতেই সবাইকে আগে বুয়েট মেডিকেল হয়ে তারপরে ক্লাসে প্রবেশ করতে হয়। বুঝছো? তো বুয়েট মেডিকেলের অনেক ইতিহাস আছে, তোমরা তোমাদের যারা সিনিয়র ভাইয়া, নতুন ভাইয়া পুরা যারা ঢুকছে, তাদের সাথে একটু কথা বললেই জানতে পারবা বুয়েট মেডিকেলের ইতিহাস কি। ঠিক আছে, ওকে, ডান। সো আমরা এখান থেকে দেখলাম জড়তার ভ্রামকগুলা কি কি হচ্ছে। ওকে, ডান। এইবার আসো ভাইয়া আর একটা দারুণ মজার জিনিস, হাই হাও মাও করে কাঁদবা, চক্রগতির ব্যাসার্ধ। এত কিছু লেখা আছে না, কিচ্ছু দেখা দরকার নেই এখন, জাস্ট আমার কথা শোনো। দাঁড়াও, তোমরা আসলে খালি লেখা পড়ো। ওকে, তো দেখো চক্রগতির ব্যাসার্ধ। দেখো ভাইয়া, চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, দেখো আমরা কিন্তু সব সময় বিন্দু ভর নিয়ে কাজ করি নাই,
আমরা কিন্তু বিস্তৃত ভর নিয়ে কাজ করছি, একটা ফাঁপা গোলকের জন্য করছি, একটা নিরেট গোলকের জন্য করছি, ফাঁপা সিলিন্ডার, নিরেট সিলিন্ডার, চাকতি ছিল, রিং ছিল, সব কিন্তু বিস্তৃত ভর, অর্থাৎ ভরগুলো ছড়ায় ছিটায় ছিল। সো আমরা আসলে এখন বের করতে চাই এমন একটা রাশি, যেই রাশিটা জানলে আমি বুঝতে পারবো যে অক্ষ থেকে ওই বস্তুটার ভরের ডিস্ট্রিবিউশন কেমন, যে ভর আসলে তার থেকে কেমনভাবে ছড়ায় আছে, বেশি ছড়ায় আছে নাকি কম ছড়ায় আছে। কথা বুঝছো? আবার বলি, যে আমরা এখন এমন একটা রাশি বের করতে চাই, যেই রাশিটা মান আমি জানলে আমি বুঝতে পারবো যে একটা অক্ষ থেকে ভরগুলো আসলে কিভাবে করে ছড়ায় আছে, তারা কি অনেক বেশি দূরে ছড়ায় আছে নাকি তারা কাছাকাছি, অক্ষের কাছাকাছি ছড়ায় আছে, এইটা আমি জানতে চাই, এইটা আমি কোনো একটা রাশি দিয়ে মেজার করতে চাই। সো এটা যেই রাশি দিয়ে মেজার করে ওইটাকেই আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ, এটাকেই আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ। এখন বলো তো, যদি আচ্ছা তাহলে আগে দেখে নেই তারপর আসতেছি। সো চক্রগতির ব্যাসার্ধ তাহলে কিভাবে মেজার করব দেখো। তো মনে করো আমাদের কাছে কোনো একটা সিম্পল এক্সাম্পল আগে দিই। মনে করো এখানে আমাদের একটা রড আছে, পাতলা রড আছে। এই পাতলা রডে আমাদের এই পাতলা রডের ভর হচ্ছে m, এবং এই পাতলা রডের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে গিয়ে l। বুঝছো? পাতলা রডের ভর হচ্ছে m এবং এই পাতলা রডের দৈর্ঘ্য হচ্ছে l। ভালো কথা। এখন আমরা এটার জড়তার ভ্রামক কত পাইছিলাম? 1/3 ml² পাইছিলাম না? কিন্তু ভাইয়া দেখো, এই ভ্যালুটা দেখে কিন্তু বা এল দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে অক্ষ থেকে আসলে ভরগুলার গড় দূরত্ব কত, বা অক্ষ থেকে ভরগুলার ডিস্ট্রিবিউশন কেমন, কেমন ভাবে তারা ছড়ায় আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে এটা বোঝার জন্য আমরা কি করব শোনো, আমরা এই যে রডটা এম ভরের একটা বিন্দু ভর বিবেচনা করব। এই রডের যেমন ভর, যদি 10 কেজি হয় তাহলে 10 কেজি ভরের একটা বিন্দু ভর আমরা চিন্তা করব, একটা বিন্দু ভর কল্পনা করব, একটা বিন্দু ভর। হ্যাঁ, এই বিন্দু ভরটা কার সমান? বিন্দু ভরটা কার সমান? বিন্দু ভরটা হচ্ছে এই রডের ভরের সমান ভর, একটা বিন্দু ভর, বিস্তৃত ভর না, বিন্দু ভর। এবং মনে করলাম এই বিন্দু ভরটা আমাদের অক্ষ থেকে কে দূরত্বে ঘূর্ণায়মান, অক্ষ থেকে কে দূরত্বে ঘূর্ণায়মান, এই বিন্দু ভরটা অক্ষ থেকে কে দূরত্বে ঘূর্ণায়মান। বলো তো ভাইয়া, তাহলে এটার জড়তার ভ্রামক কত হবে? একটা বিন্দু ভর যদি অক্ষ থেকে কে দূরত্বে ঘূর্ণায়মান থাকে তাহলে তার জড়তার ভ্রামক কত হবে বলো তো? mk²। তাহলে তার জড়তার ভ্রামক I সমান সমান হবে mk²। mk²। বলো তো, এই যে mk², কে দূরত্বটা এমন হতে হবে, আবার বলি, কে দূরত্বটা এমন হতে হবে যাতে করে এই নতুন বিন্দু ভরের যে জড়তার ভ্রামক সেটা যেন এই জড়তার ভ্রামকের সমান সমান হয়। অর্থাৎ আমি যেন এটা সমান লিখতে পারি, এটা সমান লিখতে পারি mk²। খেয়াল করো কিভাবে করলাম পুরো জিনিসটা। আমার কাছে l দৈর্ঘ্যের একটা ভর ছিল, l দৈর্ঘ্যের একটা ভর ছিল, একটা প্রান্তের সাপেক্ষে তার জড়তার ভ্রামক হচ্ছে 1/3 ml²। আমরা এখন জানতে চাই যে এই অক্ষ থেকে আসলে ভরগুলা ডিস্ট্রিবিউশন কেমন, ভরগুলা আসলে কেমনভাবে বিস্তৃত হয়ে আছে, তারা কি অক্ষ থেকে অনেক বেশি দূরে আছে নাকি কাছাকাছি আছে, এটার একটা মেজারমেন্ট আমরা করতে চাই এবং বিভিন্ন অক্ষের সাপেক্ষে তুলনা করতে চাই যে এই ভরগুলো আসলে অক্ষ থেকে কেমন দূরত্বে ছড়ায় আছে। তো সেইটার জন্য আমরা যে রাশিটা ব্যবহার করি ওটা হলো চক্রগতির ব্যাসার্ধ। তো কিভাবে করে এটা মেজার করা হয়? আমরা বললাম এই সমান মানে রডের যে ভর, সেই রডের ভরের সমান ভরের তুমি একটা বিন্দু ভর নিবা, তাকে অক্ষ থেকে এমন একটা দূরত্বে স্থাপন করবা যাতে এই বিন্দু ভরের জড়তার ভ্রামকটা মূল জড়তার ভ্রামকের সমান হয়। তাহলে কে এর মান বলতো এখানে কত? mm কাটাকাটি হয়ে যাবে, কে এর মান তাহলে কত বলতো? l/√3। তাহলে আমি এই মানটা থেকে বুঝতে পারলাম যে আমাদের এই রডের যদি আমি এই প্রান্ত থেকে ঘুরাই তাহলে তার জড়তার তার যে ভরের ডিস্ট্রিবিউশনটা সেটা হলো l/√3, অর্থাৎ ভরটা এতখানি দূরত্বে এভারেজে বিস্তৃত হয়ে আছে।
আচ্ছা বলো তো দেখি, যদি আমাদের এটা সেন্টারের সাপেক্ষে হতো, যদি আমরা এইটাকে সেন্টারের সাপেক্ষে চিন্তা করতাম, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হইতো বলো তো? সেন্টারের সাপেক্ষে যদি আমরা হিসাব করতাম তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হতো বলো তো? বলো তো, সেন্টারের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/12 ml²। আমরা চক্রগতির ব্যাসার্ধ নেওয়ার সময় কি করি, এই m ভরের সমান একটা বিন্দু ভর নেই এবং সেটাকে অক্ষ থেকে এমন একটা k দূরত্বে স্থাপন করি যেন এটার যে জড়তার ভ্রামক, এই বিন্দু ভরের যে জড়তার ভ্রামক, সেটা এই মূল যেটার জড়তার ভ্রামকের সমান হয়, mk² সমান হয়। তাহলে m কাটাকাটি করলে k সমান সমান কত হচ্ছে, l/√12 হচ্ছে না? তাইলে ভাইয়া বলো তো, কোন ডিস্ট্রিবিউশনটা বেশি, l/√12 বেশি নাকি l/√3 বেশি? কোন ডিস্ট্রিবিউশনটা বেশি বলো তো, কোনটা বেশি ছড়ায় আছে? কোনটা বেশি ছড়ায় আছে? √3 এর মান কিন্তু ছোট। তাহলে এটা যদি ছোট হয়, কে এর মান কি হবে, বড় হবে। √12 এর মান বড়, তাহলে এটার কে এর মান কত, ছোট হবে। তাহলে দেখো, এটা মানে বোঝাচ্ছে যে অক্ষ থেকে আসলে আমাদের ভরগুলা কাছাকাছি অবস্থান করছে, আর এই ক্ষেত্রে অক্ষ থেকে ভরগুলা দূরে দূরে অবস্থান করছে। দেখো l/√3, কে এর মানটা বড়, কে এর মান বড় বলতে বোঝাচ্ছে, দেখো আসলেই তো তাই। দেখো এখানে যে ভরগুলা, সে তারা ভরগুলা দেখো এখান থেকে সবাই দেখো অনেক দূরে দূরে কিন্তু অবস্থান করছে, কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো, অর্ধেক এক পাশে, বাকি অর্ধেক আরেক পাশে। তাইলে এখানে কিন্তু তাদের সেন্টার থেকে যে গড় দূরত্ব বা অক্ষ থেকে যে দূরত্বগুলা, সেই দূরত্বগুলা কিন্তু, বা ভরের যে ছড়ানোটা বা ডিস্ট্রিবিউশনটা কিন্তু এইটার তুলনায় কাছে অবস্থান করছে। এটা কি ফিল করতে পারছো যে অক্ষটা কাছে অবস্থান করছে, ভরগুলার কাছাকাছি অবস্থান করছে অক্ষটা, আর এইখানে অক্ষটা কিন্তু দূরে দূরে অবস্থান করছে। ক্লিয়ার? এখন বলো তো, যার চক্রগতির ব্যাসার্ধ বেশি সেইটা কি ঘোরাতে বেশি কষ্ট নাকি সেইটাকে ঘোরাতে কম কষ্ট? বলো তো, যার চক্রগতির ব্যাসার্ধ বেশি সেইটাকে ঘোরাতে বেশি কষ্ট না কম কষ্ট? বেশি কষ্ট, তাই না? কারণ দেখো, যার চক্রগতির ব্যাসার্ধ বড়, যার ভরের ডিস্ট্রিবিউশনটা বড়, যার ভরের ডিস্ট্রিবিউশনটা বড়, তাকে ঘোরাতে কিন্তু বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়। জিনিসটা লাইফের সাথে এতটা রিলেটেবল। তুমি চিন্তা করো, মনে করো তুমি কলেজে উঠছো, কলেজে ওঠার পরে তুমি পড়াশোনা নিয়েই শুধু ব্যস্ত না, তুমি শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত না, তুমি এইখানে ধরো কিছুক্ষণ সময় তুমি হচ্ছে কালচারাল ক্লাবে থাকো, কলেজে উঠা কিছুক্ষণ সময় তুমি ওই যে স্কাউট কি কি আছে এগুলো করো, কিছুক্ষণ সময় তুমি ডিবেট করো, কিছুক্ষণ সময় তুমি আবার দেখা গেছে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দাও। সো তোমার এফোর্টটা এই সেন্টার থেকে যত বেশি স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, যত বেশি ছড়ানো ছিটানো হয়ে যাচ্ছে তোমার এফোর্টটা, তত বেশি কিন্তু তোমাকে ঘোরানো কষ্ট। একটা মিনিংফুল মোমেন্টাম পাওয়া কিন্তু কষ্ট। মিনিংফুল মোমেন্টাম মানে কি, যে ধরো তুমি এত কিছু একসাথে যদি সামলাইতে যাও, তাহলে কিন্তু তোমাকে সহজে ঘোরানো যাবে না। তোমার যদি একটা নির্দিষ্ট ঘূর্ণন বেগ লাগে কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য, এত জায়গায় যদি তুমি তোমার এফোর্টগুলোকে ছড়াই ছিটায় রাখো, তাহলে কিন্তু তোমাকে ঘোরানো অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু যদি না, তোমার এফোর্টগুলো বেশি ছড়াই ছিটাই নাই, এই কিছু কিছু কাজ তুমি করো, কাছাকাছি আছে, তাহলে কিন্তু তোমাকে ঘোরানো সহজ। সো এফোর্টগুলো চেষ্টা করতে হবে যাতে করে বেশি ছড়াই ছিটায় না যায়। সো কলেজ টাইমে কিন্তু আসলে খুব বেশি টাইম পাওয়া যায় না। সো ওই সময় যারা এখনো এই যে বিভিন্ন কলেজের ক্লাবগুলোতে আসো, বিভিন্ন এই যে সময় নষ্ট করা টাইপের যে সমস্ত ক্লাব, আমি সময় নষ্টই বলবো, কারণ আসলে এমনিতেই কলেজে সিলেবাসের ঠেলাই পড়া শেষ করা যায় না, তার উপর আবার যদি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো থাকে, তাহলে কিন্তু পড়াশোনার অবস্থা আসলে খুব ঝামেলা হয়ে যায়, মানে সময় পাওয়া যায় না। তো এটার জন্য এটা মাথায় রেখো যে মিনিংফুল মোমেন্টাম তৈরি করতে গেলে চক্রগতির ব্যাসার্ধ কিন্তু কাছাকাছি রাখতে হবে। ঠিক আছে? এফোর্টগুলোকে একটু মানে কি বলবো, বেশি ছড়াই ছিটাই দেওয়া যাবে না, স্ক্যাটার্ড করা যাবে না, কাছাকাছি রাখতে হবে। ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি ঘোরা যাবে। ওকে, যাই হোক। সো আমরা এটা বুঝলাম। এবার আসো সুন্দর করে একটা সংজ্ঞাও পড়ে ফেলি তাহলে। এত কষ্ট করে যেহেতু এত কিছু শিখলাম, সংজ্ঞাটা কেমন? সংজ্ঞাটা দেখলে মনে হবে ভাই খাইয়ে ফেললো কেউ। দেখো আস্তে আস্তে আমরা সংজ্ঞাটা একটু পড়ি। দেখো, কোন ঘূর্ণাক্ষ, ঘূর্ণাক্ষ মানে হলো ঘূর্ণন অক্ষ। ঘূর্ণাক্ষ লেখা হয়েছে যাতে করে তুমি একটু বুঝো না, যে একটু কঠিন লাগে তোমার কাছে, তাই না? সহজ লাগলে তো আসলে হইলো না, পড়াশোনা কি সহজ জিনিস নাকি? না। সো এই কারণে যাতে কঠিন লাগে, সে কঠিন লাগানোর জন্য হলো এই শব্দটা ব্যবহার করা। ঘূর্ণাক্ষ মানে শুনলেই মনে হয় পড়তাছি, মানে 9-10 আর নাই, এই জিনিসটা কিন্তু বোঝা যায় এই শব্দটা দেখলেই।
কোনো ঘূর্ণাক্ষ থেকে এমন একটা দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে একটা বস্তুর সমগ্র ভর জমা আছে বলে ধরে নেওয়া হয়, যাতে ওই ঘূর্ণাক্ষ সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক, এই যে এই ঘূর্ণনক্ষ সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক যা হয়, ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক, এই যে বিন্দু ভরের জড়তার ভ্রামক সমান হয় ওই দূরত্বকে বস্তুটার ঘূর্ণাক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। তাহলে বলো তো, একটা বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কি একরকম? একটার বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কি একই রকম, নাকি এটা অক্ষের উপর ডিপেন্ড করে? অক্ষের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। সো এটা দেখো, কোন ঘূর্ণাক্ষ থেকে এমন একটা দূরত্বে অবস্থিত, এই যে একটা ঘূর্ণাক্ষ থেকে একটা দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে, এই যে এই বিন্দুতে একটা বস্তুর সমগ্র ভর জমা আছে বলে যদি ধরে নেই, এই যে এই বস্তুটার সমগ্র ভর এই দূরত্বে জমা আছে বলে যদি ধরে নেই, তাহলে ওই ঘূর্ণাক্ষ থেকে সমগ্র বস্তুর যে জড়তার ভ্রামক সেটা যদি বিন্দু ভরের জড়তার ভ্রামকের সমান হয়, তাহলেই ওই দূরত্বটাকে আমরা বলছি চক্রগতির ব্যাসার্ধ। নিজের ভাষায় এটাকে এখন লিখবা, এই ফলো করা দরকার নাই। জাস্ট এই যেগুলো হলুদ কালারের দেওয়া আছে এগুলো একটু কিওয়ার্ডটা রেখো, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো রেখো। ডান। এইবার আসো আমরা দুইটা উপপাদ্য দেখব। কেন ভাইয়া, কেন উপপাদ্য দেখব? কেন উপপাদ্য দেখব? কারণ এই দুইটা উপপাদ্য বস আমাদেরকে যেটা করবে, যে এই উপপাদ্য দুইটা জানলে আমরা এতদিন বলতো বা এতগুলা যে সূত্র শিখছি, এই সূত্রগুলা কিন্তু শুধুমাত্র দেখো কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাই না? আমরা যেই সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো কিন্তু সবাই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল। রিং এর জন্য কেন্দ্রগামী অক্ষ, চাকতির জন্য কেন্দ্রগামী অক্ষ, গোলকগুলার জন্য কেন্দ্রগামী অক্ষ। এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকগুলা কিন্তু আমরা বের করছি। এখন কথা হচ্ছে, যদি আমরা এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের না করে, ধর আমি মানে একটা সাইডে কোনো একটা অক্ষ আছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে সেটার মান কেমন হবে? অর্থাৎ কয়েকটা ছবি একটু দেখায় আসি। মনে করো আমরা তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করছি, আমরা এখন যদি চাই এইরকম অক্ষের সাপেক্ষে যদি চাকতিটা ঘুরতে থাকে তাহলে জড়তার ভ্রামক কেমন হবে? আমরা যদি বের করতে চাই এইরকম একটা অক্ষের সাপেক্ষে রিং এর জড়তার ভ্রামক কত হবে বের করতে চাই, তারপরে ধরো আমরা এইখানে আরেকটা চাকতি আছে, চাকতির স্পর্শকের সাপেক্ষে যদি এটা এইভাবে করে ঘুরতে থাকে তাহলে তার জড়তার ভ্রামক কত হবে, এইগুলা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? সো সেইটা আমরা মূলত দেখতে চাই। ওই অন্যান্য অক্ষগুলার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করার জন্য আমাদের দুইটা উপপাদ্য শেখা লাগে। উপপাদ্যগুলো খুবই সহজ, খুবই সহজ। একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য আর আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। দেখো, একজন আইসা নিয়ে প্রশ্ন করছে, ভাই আপনার জড়তার ভ্রামক কত? ওর প্রশ্নটা কি ঠিক না ভুল বলো তো, একটু বলো তো। একজন জিজ্ঞেস করছে, ওর নাম কি, সাজ্জাতুল সাবিব। ও জিজ্ঞেস করছে, ভাই আপনার জড়তার ভ্রামক কত? এটা একটা কি ঠিক প্রশ্ন না ভুল প্রশ্ন? কেন ভুল প্রশ্ন বলো তো, কেন ভুল প্রশ্ন? না না না, আমি স্থির বলে ভুল প্রশ্ন এরকম না কিন্তু। কোন এই যে এই বস্তুটা তো একটা এই বস্তুর কি যখন এটা চলে না তখন কি এটার ভর থাকে না? ভর তো থাকে। ঠিক তেমনি একটা বস্তু ঘুরুক না ঘুরুক তার জড়তার ভ্রামক কিন্তু থাকবে। এই ভুল করো না। কোনো একটা বস্তু যখন স্থির আছে তখন কি তার ভর আছে না? যখন গতিশীল আছে তখন এটার ভর আছে। ঠিক তেমনি কোন একটা বস্তু ঘুরুক বা না ঘুরুক তার জড়তার ভ্রামক কিন্তু আছে। রাইট, শোয়েব বলছে যে অক্ষ বলে নাই। ও যদি বলতো ভাই আপনার এই যে মাথার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যখন আপনি ঘুরতেছেন তখন জড়তার ভ্রামক কত, যে এই অক্ষের সাপেক্ষে আমি এভাবে করে ঘুরতেছি তাইলে জড়তার ভ্রামক কত, সেটা একরকম হইতো। তারপর ধরো যে আরো কেমন ঘূর্ণন হইতে পারে, আরো অনেক রকম ঘূর্ণন হইতে পারে। তো বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা লাগবে, বুঝতে পারছো? তো এখানে কিন্তু এরকম না যে আপনার জড়তার ভ্রামক, বস্তুর জড়তার ভ্রামক বের করতে হলে আগে কোন অক্ষের সাপেক্ষে সেটা জানতে হয়। সার্কুলারিং না এই জন্য না তা না, এই বুঝো কিন্তু কথাগুলা, যে বস্তু ঘুরুক বা না ঘুরুক বস্তুর জড়তার ভ্রামক কিন্তু আছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এখানে লম্ব অক্ষ উপপাদ্যটা শিখবো। ভাইয়া মনে রেখো, এই উপপাদ্যটা শুধুমাত্র 2D শেপ অবজেক্টগুলোর জন্য প্রযোজ্য। কিসের জন্য প্রযোজ্য? 2D শেপ অবজেক্টগুলোর জন্য প্রযোজ্য। এই উপপাদ্যগুলার প্রমাণ আমাদের কখনো লাগবে না, জাস্ট সূত্রগুলো আমাদের জানা লাগবে যে সূত্রগুলা কি। প্রমাণ তোমাদের বইতে দেওয়া আছে, একদম ইজি প্রমাণ, চাইলে দেখতে পারো, কিন্তু প্রমাণ আসলে আমাদের কোথাওই কখনো লাগবে না। সো আমাদের লম্ব অক্ষ উপপাদ্য
মানে লাগবে না বলতে কি, এখনো পর্যন্ত কখনো কোথাও আসে নাই, প্রমাণ তো এমনিতেও সিকিউতে কখনো দেয় না, তো ইগনোর করা যায়। আমাদের সময় যখন পরীক্ষা হইতো 2012-13 সালে, ওই সময় আমরা হচ্ছে কলেজের পরীক্ষাগুলোর জন্য এই উপপাদ্যগুলোর প্রমাণ দেখে যাইতাম, আমাদের সময় প্রশ্ন আসতো। সৃজনশীল আসার পরের থেকে ওই 2015 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো জায়গায় কখনো এইগুলার প্রমাণ লাগে নাই। সো প্রমাণ লাগবে না, আমরা জাস্ট এই উপপাদ্যগুলার দিয়ে মানে কিভাবে করে, মানে উপপাদ্যগুলো কি সেগুলো আগে আমরা শিখলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমরা দেখো এখানে কাদের জন্য এই লম্বক্ষ উপপাদ্যটা খাটে? 2D শেপের অবজেক্টগুলোর জন্য, গোলকের জন্য খাটানো যাবে না, সিলিন্ডারের জন্য খাটানো যাবে না, কিন্তু যেগুলা রিং ছিল, যেগুলা চাকতি ছিল, যেগুলা পাতলা পাত ছিল, সেগুলোর জন্য আমরা লম্বক্ষ উপপাদ্য ইউজ করতে পারবো। সো উপপাদ্যটা কেমন? এই উপপাদ্যে 3টা স্পেশাল অক্ষ আছে, 3টা স্পেশাল অক্ষ আছে। 2টা অক্ষ হচ্ছে এই তলের সাথে অবস্থিত, আর আরেকটা অক্ষ হচ্ছে তলের সাথে লম্ব বরাবর অবস্থিত। 2টা অক্ষ কোথায়? 2টা অক্ষ হচ্ছে তলের উপরে অবস্থিত, আর আরেকটা অক্ষ হচ্ছে তলের সাথে লম্ব বরাবর অবস্থিত। অক্ষগুলার পজিশন আগে ক্লিয়ার হয়ে নাও। একটা অক্ষ মনে করলাম এক্স অক্ষ, একটা অক্ষ মনে করলাম ওয়াই অক্ষ, আর একটা অক্ষ মনে করলাম জেড অক্ষ। সো আমাদের ধরো এক্স আর ওয়াই অক্ষ যেটা, সেই অক্ষ দুইটা তলের উপরে অবস্থিত এবং তারা পরস্পর লম্ব। আর জেড অক্ষ যেটা, সেটা হচ্ছে তলের সাথে লম্ব এবং অক্ষ দুইটার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে আসো ছবিটা আগে এঁকে ফেলি। সো আমাদের মনে করো এইটা হচ্ছে কোনো একটা পাতলা পাত, এই পাতলা পাতের গা বরাবর মানে পাত বরাবর পাতের উপরে একটা অক্ষ চলে গেছে, এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা হলো আই এক্স। আই এক্স মানে কি? মনে করো এইটা হচ্ছে আমাদের সেই পাতলা পাতটা, এইরকম একটা অক্ষ চলে গেছে, এই অক্ষের সাপেক্ষে যদি তুমি বস্তুটাকে ঘুরাও তাহলে এই বস্তুটার জড়তার ভ্রামক হচ্ছে আই এক্স। এই বস্তুটার যেই জড়তার ভ্রামক সেটা কত? আই এক্স। এবং এই অক্ষের সাথে 90 ডিগ্রি বরাবর, তলের মধ্যেই 90 ডিগ্রি বরাবর আরেকটা অক্ষ তুমি চিন্তা করলা, এই অক্ষটার সাপেক্ষে বস্তু যদি ঘুরে তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে আই ওয়াই। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো, যদি আমরা এইরকম একটা অক্ষ নেই, এই বরাবর একটা অক্ষ নেই, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে, মানে এইভাবে যদি ঘুরে তাহলে তার জড়তার ভ্রামক কত? সেটা হলো আই এক্স। আই ওয়াই কোনটা? এই তলের উপরেই অবস্থিত, এই তলের উপরেই অবস্থিত, কিন্তু এই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে, এই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এইরকম একটা অক্ষের সাপেক্ষে যদি এটা ঘুরতে থাকে, অর্থাৎ এইভাবে করে যদি ঘুরতে থাকে, তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে আই ওয়াই। সো এই দুইটা অক্ষ আমরা নিলাম, যেই দুইটা অক্ষ পরস্পর লম্ব এবং তলের উপরে অবস্থিত, যেই দুইটা অক্ষ পরস্পর লম্ব এবং তলের উপরে অবস্থিত। তাহলে আমরা যদি এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে তলের সাথে লম্ব বরাবর একটা অক্ষ নেই, এই অক্ষের সাপেক্ষে যদি আমাদের পাথটা ঘুরতে থাকে, সেইটার জড়তার ভ্রামক মনে করলাম আই জেড। তার মানে কি? তার মানে হচ্ছে, মনে করো এখন প্রথম দুইটা অক্ষ গেছিল, একটা এই অক্ষ আর একটা গেছিল এই অক্ষ। এই দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটা আই এক্স, একটা আই ওয়াই। আই জেড কোনটা? আই জেড হচ্ছে এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু এবং ছেদবিন্দু থেকে লম্ব, লম্ব যে অক্ষটা আছে। সো লম্ব অক্ষ থাকলে এটা ঘুরবে কিভাবে? এইভাবে করে যদি ঘুরে, বুঝতে পারছো? অক্ষের সাপেক্ষে এইভাবে করে যদি ঘুরে, তাহলে সেই জড়তার ভ্রামক হচ্ছে মনে করলাম আই জেড। সো লম্ব অক্ষ উপপাদ্য আমাদেরকে যেটা বলে সেইটা হলো আই এক্স প্লাস আই ওয়াই সমান সমান আই জেড। বলো, এর থেকে সহজ কোনো সূত্র কি তুমি কখনো দেখছো? এর থেকে সহজ আরেকটা সূত্র আছে, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি হয়তো এরকম হতে পারে যে হয়তো একদিন সকালবেলা ঘুমের থেকে উঠছো, উঠার পরে তুমি অনেক চেষ্টা করতেছো কিন্তু নিজের নাম মনে আসতেছে না, এরকম হতে পারে না? সো তখনও নিজের নামও যদি ভুলে যাও, তাইলেও কিন্তু ভাইয়া এই জিনিস ভোলা সম্ভব না। সো এইটা কিন্তু খুবই সহজ একটা সূত্র, খুবই সহজ একটা সূত্র। মানে তুমি আসলেই তুমি চিন্তা করে দেখো যে নাম কিন্তু কঠিন। তুমি চিন্তা করো তোমার নামে কয়টা লেটার আছে, কতগুলা লেটার আছে, 3-4টা শব্দ আছে,
তারপর যে নামটা আসছে এটা একটা বাক্য হয়ে গেছে। তাহলে এই বাক্য তুমি যদি মনে রাখতে চাও, এরকম হইতেই পারে দুই একদিন ভুল ভুল হয়ে গেছে নাম বলতে, হইতে পারে না? কিন্তু এই জিনিস কিন্তু ভুলা সম্ভবই না, সম্ভবই না ভুলা, যে IX প্লাস IY সমান সমান IZ। ঠিক আছে? আচ্ছা, এটার প্রমাণটা আসলে খুবই সহজ, বুঝছো? এটার প্রমাণটা এভাবেও দেখানো যায়। প্রমাণ দেখালে খালি খালি টাইম লাগবে, কোনো দরকার নেই। আমি একটু জাস্ট ছোট করে বলে যাই, যতটুকু বুঝো ভালো। এখানে মনে করো একটা বিন্দু ভর আছে, x অক্ষ থেকে এই দূরত্বটা y, y অক্ষ থেকে এই দূরত্বটা x, z অক্ষ থেকে এই দূরত্বটা মনে করলাম r। সো এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। সো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইলে আমাদের x² + y² = r² হয়। ওইখান থেকে আমি যদি m দিয়ে সবাইকে গুণ দিয়ে দিই তাহলেই এই সূত্র পাওয়া যায়। সো বইটা দেখলে বুঝবা, কিন্তু প্রমাণটা যেটা বললাম প্রমাণ লাগবে না। তাহলে বলো এই স্টেটমেন্ট বুঝছো কিনা? অনেকে যেটা ভুল করে কি জানো, অনেকে যে কোনো দুইটা লম্ব অক্ষের যোগফল আর একটা অক্ষের সমান বলে দেয়। যে কোনো দুইটা লম্ব, ধরো IZ + IX = IY বসাই দিল, তাহলে কি হবে? হবে না। সো প্রথমে যে দুইটা যোগ করছো এই দুইটা অবশ্যই তল বরাবর থাকতে হবে। এই দুইটা অক্ষ অবশ্যই তলের উপর থাকতে হবে বা তল বরাবর থাকতে হবে। তল বরাবর থাকতে হবে। এই দুইটা অক্ষ অবশ্যই কোথায় থাকতে হবে? তল বরাবর থাকতে হবে এবং পরস্পর লম্ব হতে হবে, এবং পরস্পর লম্ব। ঠিক আছে? এবং পরস্পর লম্ব হবে। আর IZ-টা কোনটা? IZ-টা কিন্তু যে কোনো অক্ষ না। IZ-টা হচ্ছে x আর y এর ছেদবিন্দু দিয়ে, x ও y এর ছেদবিন্দু দিয়ে তলের উপর লম্ব। তলের উপর লম্ব অক্ষ। ঠিক আছে? x এবং y এর যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু এবং ইয়ার সাথে লম্ব বরাবর যে অক্ষটা, সেইটাই হচ্ছে আমাদের IZ। তাহলে আসো কি বলছে দেখি এবার। সমতল পাতের তলে থাকা পরস্পরের সঙ্গে লম্বভাবে আনত দুইটা অক্ষ। সমতল পাতের, এই যে সমতল পাতের তলে থাকা পরস্পরের সঙ্গে লম্বভাবে আনত দুইটা অক্ষ, এই যে x আর y, জড়তার ভ্রামক দুইটার সমষ্টির সমান হয় ওই তলের সঙ্গে লম্বভাবে থাকা এবং ওই অক্ষ দুইটা ছেদবিন্দু দিয়ে যাওয়া অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। সো এই কথাটাই কিন্তু এখানে বলল। ঠিক আছে? সহজ, গুড। এই যে দেখো প্রমাণ দেখো, পূর্ণতা কমেন্ট করছে যে আমি তো কালকেই আমার নাম ভুলে গেছিলাম। সো দেখছো, আমি আসলে তোমাদের ব্যাপারগুলো তো জানি, বুঝি, এই জন্যই তো বলা। এবার আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি এই জিনিসটা? সমান্তরাল অক্ষ উপপাদ্য জিনিসটা কি? এইটা আমরা যে কোনো ধরনের অবজেক্টের জন্য ইউজ করতে পারবো। এটা হচ্ছে 2D 3D যে কোনো ধরনের বডির জন্য আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করতে পারবো। এই উপপাদ্যটা কেমন দেখো। মনে করো কোনো একটা বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক জানো। তুমি এখন চাও ওই ভরকেন্দ্রগামী অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত বের করবা। হ্যাঁ, আবার বলছি, মনে করো তুমি একটা বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো। মনে করো এই যে একটা বস্তু, এই বস্তুটার যে ভরকেন্দ্র হচ্ছে এইটা, ভরকেন্দ্রগামী অক্ষ হচ্ছে এইটা। ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা ঘুরতে থাকে তার জড়তার ভ্রামক হচ্ছে মনে করলাম IG। ঠিক আছে? IG, বা এটাকে IC দিয়েও বলা যায়, যে সেন্ট্রয়েড যেটা IC। এই IC থেকে যে কোনো একটা দূরত্ব D তে আমাদের এই অক্ষটার সমান্তরাল একটা অক্ষ আছে। কি বললাম? এই ভরকেন্দ্রগামী যে অক্ষটা, সেই অক্ষর সমান্তরালে D দূরত্বে আর একটা অক্ষ আছে। এই অক্ষটাকে আমি মনে করে বললাম IN। N মানে নিউ বোঝাচ্ছি, নতুন একটা অক্ষ হচ্ছে এইটা। আমরা বের করতে চাই এই অক্ষের সাপেক্ষে যদি বস্তুটা এখন ঘুরতে থাকে তাহলে তার জড়তার ভ্রামক কেমন হবে। যেমন ভাইয়া দেখো জিনিসটা কেমন বলো তো, এটার ভরকেন্দ্রগামী অক্ষ মনে করো এইটা। এই অক্ষের সাপেক্ষে যদি বস্তু ঘুরতে থাকে তাহলে ঘূর্ণনটা কিন্তু এইরকম ভাবে হবে, ঘূর্ণনটা এইভাবে করে হবে। যদি আমরা এই ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরালে আর একটা অক্ষ এই জায়গাতে নেই,
তাহলে এই অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরলে কেমন ঘোরা হবে সেটা? এইভাবে করে ঘোরা হবে না? এইভাবে করে ঘোরা হবে না? বুঝতে পারছো? এইভাবে করে ঘোরা হবে। সো তাহলে এরকম নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে এইটাই আমরা বের করতে চাই। আমাদের বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে মনে করলাম m, এবং এইটুকু দূরত্ব তো d দেওয়াই আছে। তাহলে নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওই সেন্টার অফ ম্যাস, যেটা ভরকেন্দ্র, যেটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা আছে সেটা, তার সাথে যোগ করতে হবে সমগ্র বস্তুর ভর এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ। এইটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ঠিক আছে, তাহলে দেখো আবারও বলছি, আমাদের নতুন যে অক্ষটা সেইটা কিন্তু বস্তুর ভিতর দিয়েও যেতে পারে, বস্তুর বাইরে দিয়েও যেতে পারে। যেমন এই ক্ষেত্রে দেখো ভিতর দিয়ে গেছে, ভিতর দিয়েও অক্ষ যেতে পারে, বাইরে দিয়েও কিন্তু অক্ষ যেতে পারে। যেমন এইটা যদি ভিতর দিয়ে যায় তাহলে তো এরকম ঘূর্ণন, যদি এখান থেকে আমি সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে ঘূর্ণনটা হবে এখন এইভাবে, এইটাকে কেন্দ্র করে ঘুরবে, এই লাঠিটাকে কেন্দ্র করে ঘুরবে। তাহলে দেখো আমরা যেটা দেখলাম কোনটার পরিচয় কি, এটা আশা করি ক্লিয়ারলি বুঝছো। সো দেখো আমাদের যদি এইটা হয় ভরকেন্দ্র, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইসি। এই আইসি থেকে ডি দূরত্বে আরেকটা সমান্তরালে একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক এটা মনে করলাম আইএন। তাহলে এই নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে আইসি প্লাস সমগ্র বস্তুর ভর ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমান। বুঝছো? ঠিক আছে, ওকে। এটা স্যান্ডেল, কি স্যান্ডেলের কথা বলতেছে। এখন আরেকটা মজার জিনিস শুনো, তোমাদের কাছে এটা শোনার পর মনে হয়েছে যে ভাইয়া হয়তোবা ভরকেন্দ্রগামী অক্ষটা শুধুমাত্র যদি এরকম সোজা হয় তাহলেই আমরা বের করতে পারবো, কিন্তু না। মনে করো আমার কাছে বস্তু হলো এইটা, আমরা ভরকেন্দ্রগামী অক্ষ নিছি এইটা। ভরকেন্দ্রগামী অক্ষ অনেক রকম হইতে পারে না? ভরকেন্দ্রগামী অক্ষ এইটা হইতে পারে, ভরকেন্দ্রগামী অক্ষ এইটা হইতে পারে, ভরকেন্দ্রগামী অক্ষ এইটা হইতে পারে। সো মনে করো ভরকেন্দ্রগামী অক্ষ র্যান্ডম যে কোনো এইটা। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইসি, এবং এই অক্ষ সমান্তরালে ডি দূরত্বে আরেকটা অক্ষ আছে, এই অক্ষটা মনে করলাম কত দূরত্বে? এই অক্ষটা মনে করলাম ডি দূরত্বে আছে। এই অক্ষের সাপেক্ষে যদি বস্তু ঘুরতে থাকে এটার জড়তার ভ্রামক মনে করলাম আইএন। তাহলে আইএন সমান সমান হবে আমাদের আইসি প্লাস এই বস্তুর ভর হলো এম ইন্টু ডি স্কোয়ার। বুঝছো? তাহলে এটা সোজাই হইতে হবে এরকম না, কিন্তু খেয়াল রাখতে হবে নতুন যে অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করছো সেইটা যেন এটার সমান্তরালে থাকে, ভরকেন্দ্রগামী অক্ষের সমান্তরালে থাকে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার কিনা বলো, জিনিসটা কি বুঝছো? ক্লিয়ার না বলো তো? এই জিনিস কখনো ভুলা যায়? তুমি আমাকে বলো, একবার যদি এটা মাথায় ঢুকে তাহলে কিন্তু ধরো একদিন এরকম হইলো যে তুমি হাঁটতে ভুলে গেছো, হইতে পারে না যে হাঁটা কিন্তু অনেক কঠিন কাজ, যে নিজের পায়ে দাঁড়ায় তারপর একটা পা সামনে আগাতে হবে আর একটা পা সামনে আগাতে হবে, অনেক কঠিন কাজ। কিন্তু এইটা কিন্তু ভুলার জিনিস না, হাঁটা ভুলে যেতে পারো, কথা বলাও ভুলে যেতে পারে। ধরো মাথায় আসতেছে না যে ভাত খাবো, এটা কিভাবে প্রকাশ করব, ভুলে যেতে পারে। কিন্তু এই জিনিস কিন্তু বলা সম্ভব না। তো আসো আমরা তাহলে দেখি যে সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা কি বলছে। দেখো, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক, পাত্রীর ভরকেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং পাতের ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। যা বলছে এটি এখানে লেখা আছে, পড়ে নিও, একই জিনিস। ঠিক আছে, এই যে কোনো অক্ষ, এই যে কোনো অক্ষ বলতে এই অক্ষটা এই পাশে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক হবে পাতটার ভরকেন্দ্রগামী এবং এই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইসি। এই যে এই পুরাটা বলতে বোঝাচ্ছে আইসি, এই পুরাটা বলতে বোঝাচ্ছে হলো আইসি, এবং পাতের ভর আর ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। যে এম ডি স্কয়ারের গুণফল আর এটার সমষ্টির সমান। বুঝছো? ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এইবার আসো আমরা এই উপপাদ্যগুলো প্রয়োগ করি। খুবই সহজ জিনিস, খুবই সিম্পল জিনিস। দেখো, চলো আমরা এই উপপাদ্যগুলো প্রয়োগ করি। সো এইখানে ঘূর্ণনটা আসলে কেমন, এই দেখো এইখানের ঘূর্ণনটা কেমন। আমার কাছে একটা এরকম ঢাকনা আছে। সো যখন আমরা এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরাচ্ছিলাম, ধরো এই যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যখন এটাকে ঘোরাচ্ছিলাম
তখন ঘূর্ণনটা হচ্ছিল এইরকম, এই যে ঘূর্ণনটা হচ্ছিল এইরকম, এই যে এইরকম একটা অক্ষ ছিল, এই অক্ষের সাপেক্ষে এটা এভাবে এভাবে করে ঘুরছিল, বুঝতে পারছো? এখন যদি আমাদের এরকম স্পর্শকের সাপেক্ষে ঘূর্ণনটা হয়, তাহলে ঘূর্ণনটা কেমন দেখো, ঘূর্ণনটা হচ্ছে এইরকম একটা অক্ষের সাপেক্ষে, এই কলম দেখা যায় না, এইরকম একটা অক্ষের সাপেক্ষে, তাহলে এরকম একটা অক্ষ হইলে ঘূর্ণনটা এইভাবে করে হবে, ঘূর্ণনটা এইভাবে করে হবে। যদি এভাবে দেখাই, ঘূর্ণনটা এইভাবে করে হচ্ছে, এই বুঝতে পারছো? আগে ঘূর্ণন হচ্ছিল এইভাবে করে, এইভাবে করে, এখন ঘূর্ণন হচ্ছে এইভাবে করে, এইভাবে করে। বলো তো ক্লিয়ার কিনা, বুঝছো? গুড, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই। তাহলে ভাইয়া এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মনে করলাম আইসি, এটার ভর হলো এম একক এবং এটার যে দূরত্ব সেই দূরত্ব হচ্ছে আর। তাহলে আইসি সমান সমান কি লেখা যায় বলো তো, এম আর স্কোয়ার, কারণ এটা হলো একটা রিং। এবং আমাদের নতুন অক্ষের সাপেক্ষে তাহলে জড়তার ভ্রামকটা কত হবে বলো তো, আই সি প্লাস সম্পূর্ণ ভর এম এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো, আর না, তাহলে এম আর স্কোয়ার। তাহলে আই সি এর মান হচ্ছে এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাহলে সমান সমান আসছে কত, 2m আর স্কোয়ার। বুঝছো সবাই? সহজ জিনিস, ভেরি গুড। তাহলে তোমরা চট করে একটু চাকতির জন্য কত হবে বের করে ফেলো তো, চাকতির জন্য কত হবে একটু বের করে ফেলো তো। টাইটেল কি দাও, উপপাদ্যদ্বয়ের প্রয়োগ। যেই দুটো উপপাদ্য আমরা শিখলাম না, আমাদের লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই দুইটা উপপাদ্যের আমাদের হচ্ছে প্রয়োগটা দেখছি আমরা এখানে। আচ্ছা, তাহলে দেখো এই চাকতির জন্য জড়তার ভ্রামক কি ছিল, হাফ এম আর স্কোয়ার। তাহলে নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই এন হয়, আই এন সমান সমান ছিল সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী এইটা, আইসি এর মান হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। খেয়াল রেখো আর এর পরিচয় কোনটা, আর এর পরিচয়টা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। সাপোজ তোমার ইচ্ছা হইলো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে, তাহলে কিন্তু এইখানে যে দূরত্বটা নিচ্ছ এই দূরত্বটা কিন্তু এখান থেকে এতটুকু হবে, এটা খেয়াল রাখবা সবসময়, আর না কিন্তু, ঠিক আছে? মানে অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব নেওয়া লাগবে আর কি। তাহলে এটা সমান সমান কত আসে, 3/2 এম আর স্কোয়ার। মানে যেটা বললাম যে আমরা যেমন এখানে ধরো এইরকম একটা অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরাচ্ছি, এইরকম একটা অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরাচ্ছি, কিন্তু এরকম হইতে পারে না যে একটু সাইডে একটা অক্ষ নিয়ে তারপরে এভাবে করে ঘোরানো হচ্ছে, হতে পারে, ঠিক আছে? গুড। তাহলে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের একটা প্রয়োগ দেখলাম। একটা রডের জন্য বলতো আই সি এর মানটা কত, 1/12 ml স্কয়ার ছিল না? তাহলে একদম প্রান্তবিন্দু যেটা সেটার সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আই এন হয়, তাহলে আই এন সমান সমান কি লিখবো, আই সি প্লাস সমগ্র বস্তুর ভর এম এবং বলতো এদের মধ্যবর্তী দূরত্বটা কত, L/2। রডের দৈর্ঘ্য মনে করলাম L/L হলো, তাহলে m ইন্টু সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে আইসি সমান সমান 1/12 ml স্কোয়ার প্লাস 1/4 ml স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসে, 1/12 ml স্কোয়ার প্লাস 3 দিয়ে যদি গুণ দেই তাহলে আসছে কত, 3/12 ml স্কোয়ার। তাহলে এখান থেকে আসে 4/12 ml স্কোয়ার সমান সমান 1/3, 3×4 = 12 ml স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আই এন। ভাইয়া বুঝতে পারছো? এটাই কিন্তু আমরা প্রমাণ করে পাইছিলাম এবং সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যেও আমরা এটা প্রুফ করে আরেকবার দেখলাম। একই জিনিস, ক্লিয়ার? সহজ না? এই কঠিন লাগতেছে বলো তো, এগুলা কি কঠিন লাগছে? একদমই ইজি, ভেরি ইজি, থ্যাংক ইউ সো মাচ, গুড। এইবার আসো আমরা দেখি এরকম একটা স্পর্শক আছে, এরকম একটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে এটা বের করতে চাই। মানে এটা কি জিনিস দেখো, এই আল্লাহ, দেখো এটা হচ্ছে, আমি একটু তোমাদেরকে দেখি কাছে এসে দেখাইতে পারি কিনা। ওকে, সো দেখো, ফোকাস করো ছোট্ট বন্ধু, হ্যালো হ্যালো, এই ফোকাস করো ফোকাস করো ফোকাস করো ফোকাস করো। হ্যাঁ কি হলো এটার,
তো অটো ফোকাস হয় সুন্দর। ফোকাসে কি হইল? নাচানাচি করতেছে না, ঝামেলা। আচ্ছা যাই হোক, দেখো সো এইখানে আসলে যে অক্ষটা, এইরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখছি, এইভাবে করে এটা ঘুরছে, তাই না? এইরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখছি, ধরো অন্য একটা কালার কলম নেই, হ্যাঁ, এইরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, একদম ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এইরকম, এই যে এখান থেকে দেখলে এইরকম ভাবে এটা ঘুরছে। তারপরে ধরো এইরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা দেখছি এইভাবে করে ঘুরছে, তাই না? এখন আমাদেরকে বললো এরকম স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কেমন হবে? ধরো এই যেটা স্পর্শক, স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে? এইভাবে করে এটা ঘুরতে থাকবে। তাহলে বুঝতে পারছো যে এটা স্পর্শক, এটা স্পর্শক, তাহলে স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, বুঝতে পারছো ঘূর্ণনটা কেমন? বুঝতে পারছো? তাহলে স্পর্শগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। পাখার মতন, আই সাব্বাস, পাখার মতন, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সো পাখার মতন যদি হয় তাহলে খেয়াল করো, আমাদের এখানে বলো তো সমান্তরাল অক্ষ উপপাদ্য কি আমরা ইউজ করতে পারবো? এইটার জন্য কি সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে পারবো? সমান্তরাল অক্ষ উপপাদ্য কিন্তু যদি আমি ভরকেন্দ্রটা জানি তাহলে কিন্তু আমি ইউজ করতে পারতাম, কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য এখানে ইউজ করা যাবে না। আবার আরেকটা জিনিস দেখে বলো তো, যে এইটা কিন্তু দেখো পাতের উপরে অবস্থিত, পাতের উপরে এইটা অক্ষটা অবস্থিত, তাহলে আমরা যেহেতু পাতের উপর অবস্থিত, তাহলে একটা কাজ করি, এইরকম একটা অক্ষ নিলাম পাতের উপরে, এবং পাতের উপরে 90 ডিগ্রি কোণে আর একটা এরকম অক্ষ নিলাম। এই অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক মনে করলাম IX, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মনে করলাম IY। তাহলে বলতো এই যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে বলতো? IZ হবে না? IZ হবে। এখন একটা জিনিস বলো তো, এই যে ব্যাসগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, ব্যাস কোনটা? এই যে চাকতিটা, এই চাকতিটার বলতো এইটা একটা ব্যাস না? এই ব্যাসগামী অক্ষের সাপেক্ষে ঘুরালে সেটা এইভাবে করে ঘুরবে, এইভাবে করে ঘুরবে। আর একটা ব্যাস হচ্ছে এইটা, এই ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ঘুরালে সেটা এইভাবে করে ঘুরবে, এইভাবে করে ঘুরবে। কথাটা বুঝতে পারছো? এই যে এটা হলো সেই চাকতিটা, এই চাকতিটা এখানে তোমাদের জন্য খুলে নিয়ে আসছি। একটা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, এটা একটা ব্যাস, তার মানে এভাবে করে ঘুরছে। আরেকটা হলো এই অক্ষটা ঠিক 90 ডিগ্রি কোণে এই অক্ষ, সেটা কিভাবে ঘুরছে? এইভাবে করে ঘুরছে। তাহলে ব্যাসগামী অক্ষ হলো দুইটা। এখন আমাকে বলো তো ভাই, এটাও ব্যাসগামী অক্ষ, এটাও ব্যাসগামী অক্ষ, দুইটার অক্ষের সাপেক্ষে ভরের ডিস্ট্রিবিউশন কি সেম না? এই মাঝখানে ব্যাসগামী মানে তো কেন্দ্র দিয়ে গেছে, ব্যাসগামী অক্ষ যেটা, সেই অক্ষ থেকেও জড়তার ভ্রামক বা ভরের ডিস্ট্রিবিউশন যা হচ্ছে, এই অক্ষ থেকেও তো ভরের ডিস্ট্রিবিউশন তাই হচ্ছে। তাহলে দুইটার জড়তার ভ্রামকের মান কি একই রকম হবে না বলতো? অর্থাৎ এইটার জড়তার ভ্রামক আমি মনে করলাম ID, এবং এইটারও জড়তার ভ্রামক আমি মনে করলাম ID, দুইটারই জড়তার ভ্রামক হচ্ছে ID করে। এখন তাহলে বলো তো, আমরা যদি প্রথমে লম্ব অক্ষ উপপাদ্য এইটা যদি আমরা ব্যবহার করি, তাহলে IX প্লাস IY সমান সমান IZ এটা লেখা যায়। এবং IX আর IY দুইটা মানেই কিন্তু দেখো, এটাও হলো ID, এটাও হলো ID সমান সমান IZ। বলো তো IZ যেটা, এইটা কি তুমি জানো? চাকতির জন্য ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয় এইটা আমরা জানি না বলতো? হাফ mr স্কয়ার, মনে আছে? হাফ mr স্কয়ার। দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কেমনে সেম হলো? কারণ এই একটা চাকতি, এই একটা চাকতির ব্যাসগামী অক্ষ দেখো, এইটা যদি ব্যাস হয়, এই ব্যাসের সাপেক্ষে যদি এটাকে ঘোরাতে থাকো, তাহলে জড়তার ভ্রামক যা হবে, এই ব্যাসের সাপেক্ষেও যদি ঘুরাইতে থাকো, সব দিকে কি ভরের ডিস্ট্রিবিউশন সেম না? তোমার কাছে যদি মনে হয় না ভাই এইটা ডিফারেন্ট, তাহলে একটা কাজ করো, চাকতিকে একটু ঘুরাও। সো ঘুরালে কি এটা একই রকম ঘূর্ণন হবে না? আবার দেখো, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যেমন হচ্ছে,
এই অক্ষের সাপেক্ষেও জড়তার ভ্রামক তেমনই হবে। জাস্ট কি করো, এটাকে একটু ঘুরাও, ঘুরালে দেখো দেখতে একই রকম ঘূর্ণনই কিন্তু মনে হবে, একদম সিম্পল। সো তাহলে আমরা দেখো এখানে মূলত 2ID এইটা সমান সমান কি পাচ্ছি, এটা সমান সমান পাচ্ছি হাফ এম আর স্কোয়ার। তাহলে আইডি সমান সমান কত হচ্ছে, 1/4 এম আর স্কোয়ার। এইটাই কি আমাদের উত্তর? না, খেয়াল করো, আইডি হচ্ছে আমাদের এইটা বা এইটা, যে কোনো একটা। বলো তো এক্স আর ওয়াই এর মধ্যে আমরা তো বের করতে চাই মূলত কোনটাকে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে চাই। এখন বলো তো কোন অক্ষটাকে আমরা রাখবো, কোন অক্ষটা আমাদের বেশি জানা দরকার, আই ওয়াই জানা দরকার এটা বের করতে, না আই এক্স জানা দরকার এটা বের করতে? বলো তো আই এক্স না আই ওয়াই জানা দরকার? কেন? কারণ দেখো এই অক্ষটার সমান্তরালে কোন অক্ষ আছে, এইটা কিন্তু আছে। তাহলে আমরা এখন সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করতে পারবো। সো আমরা যদি এখন ভাইয়া সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করি তাহলে দেখো কি লেখা যায়। এটা মনে করলাম আই এন। সো নতুন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান সমান হবে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষ, না এটা, এটা কি ভরকেন্দ্রগামী অক্ষ না, ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস সম্পূর্ণ চাকতির ভর এম এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর। তাহলে এম আর স্কোয়ার। তাইলে বস আই ডি এর মান ছিল 1/4 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সমান সমান 5/4 এম আর স্কোয়ার, 5/4 এম আর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের নতুন অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটার মান। বুঝতে পেরেছো? সো এটা আমাদের খুব কম্প্রিহেন্সিভ একটা প্রবলেম, একই সাথে কয়েকটা আমাদের কভার হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, বলো বুঝছো সবাই? ঠিক আছে, ডান, গুড। দেখি আমাদের এরপরে আর কি বাকি আছে। এরপরে আছে হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তি। একটু ছোট করে দেখাই যাই। বলো তো, তোমরাই আমাকে উত্তর দিবা। এম ভরের একটা বস্তু এইটা যখন ভি বেগে গতিশীল হয় তখন তার গতিশক্তি কত হয় বলো তো? হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাইলে একইভাবে মনে করো আমাদের কাছে একটা চাকতি আছে বা একটা রিং আছে, একটা রিং আছে। এই রিং এর ভরের জায়গায় আমরা কি ইউজ করি, ধরো এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরছে তখন তার জড়তার ভ্রামক আই, ওমেগা স্পিডে ঘুরছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই। তাহলে বলো তো তার যে ঘূর্ণন গতিশক্তি, সেই ঘূর্ণন গতিশক্তিটা কত হবে? হাফ এম এর জায়গাতে রিপ্লেসড হয়ে যাবে আই দিয়ে, আর রৈখিক বেগের জায়গায় রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? ওমেগা দিয়ে, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি শক্তি, এইটা হলো আমাদের ঘূর্ণন গতি শক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার। সহজ না একদম? বলো, একদম সহজ, ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ প্রবলেম কিছু থাকবে, আর আমাদের আর একটা টপিক বাকি আছে, পুরা চ্যাপ্টারের একটা টপিক বাকি আছে, সেটা হলো কৌণিক ভরবেগ। খুবই মজার পড়া ওটা। সো কৌণিক ভরবেগ নিয়ে আমরা আলোচনা করব, আর একটা ক্লাস হলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কৌণিক ভরবেগটা। তার আগের একটা ক্লাসে, মানে আমি যেটা বলছিলাম যে 3টা ক্লাস মতন লাগবে, তো আর ধরে রাখো 3টা ক্লাস ম্যাক্সিমাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।